আচ্ছা, ফার্স্ট অফ অল কি বলতেছিলি যে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন কি, রাইট? হ্যাঁ। আচ্ছা, মানে আমরা যদি বলি পোর্টফোলিও, তো আমরা সবাই পড়ছি অলরেডি, রাইট? কিভাবে পোর্টফোলিও কাজ করে এইসব কোর্স আমরা অনেকগুলো শিখছি। তো পোর্টফোলিওর অনেক রকম স্ট্র্যাটেজি আছে, রাইট? যে আমরা সব রিস্কি অ্যাসেট নিয়ে পোর্টফোলিও করব, বা শুধু রিস্ক ফ্রি অ্যাসেট নিয়ে করব। আবার আমাদের মিক্সচার হতে পারে, কিছু রিস্কি কিছু রিস্ক ফ্রি অ্যাসেট নিয়ে করব, রাইট? এভাবে আমরা পোর্টফোলিও ক্রিয়েট করি। তো ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন হচ্ছে পোর্টফোলিও ক্রিয়েশনের একটা ওয়ে। তো এখানে যেটা করে, ওরা রিস্ক গুলাকে কমানোর জন্য বা রিস্ক গুলাকে হেজ করার জন্য ওরা এরকম ভাবে একটা পোর্টফোলিও ক্রিয়েট করে, যাতে করে তোর কি বলে, রিস্ক সবসময় মিনিমাম থাকে। বা তুই যখন মার্কেটের অনুযায়ী তুই মুভ করতেছিস, যাতে তোর রিস্কটা কম আমি মেজার করতে পারি, মানে কম আমার বিয়ার করতে হয়। তো এই জন্য ওরা যেটা ইউজ করে, সেখানে ওরা ইউজ করে ধরে নেয় যে ডেল্টা মেথড, যদি ডেল্টা মেথডের কথা ধরে নেয়, যে আমি ধরে নিব যে আমার যদি একটা স্টক কিনি, সেটার জন্য আমার কিছু পরিমাণের কল স্টক, মানে কল অপশন সে রেখে দিবে, হোল্ড করে রাখবে। ঠিক আছে? তো এইসব অ্যাজাম্পশনের উপর, এটার উপর বেস করে তারা একটা পোর্টফোলিও ক্রিয়েট করে। অলওয়েজ তার পোর্টফোলিও যখনই সে রিব্যালেন্সিং করবে, সে তখন মাথার মধ্যে এটা রাখবে যে যখন সে একটা, তার যদি একটা স্টক বেশি হয়, তাহলে সে ওই একটা স্টকে এগেনস্টে ওই পোর্শন অ্যামাউন্ট অফ কল অপশনও হোল্ড করবে। ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশনের জন্য আমাদের আহ, কিছু আছে, রুল আছে। বা বাংলাদেশে যেহেতু কল অপশন এক্সিস্ট করে না, কল অপশনের প্রাইস এক্সিস্ট করে না, তো আমাদের ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশনের জন্য একটু, মানে কল অপশনের প্রাইসটা এবং কল অপশনের প্রতিটা কি বলে প্রিমিয়াম গুলো আমাদের আগে থেকেই বের করে নিতে হয়। এটাই আমাদের সাথে বাইরের দেশের পার্থক্য। ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন বাইরের দেশে যেটা হয়, কল অপশন থাকার কারণে ওদের ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন করা ইজি, কারণ ওদের ওই কল অপশনের প্রাইস গুলো থাকে। বাংলাদেশে সেটা থাকে না। তো আমাদের স্টক থেকে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন করার জন্য আগে আমাদের সেই প্রাইস গুলো ডিটারমাইন করতে হয়, কল অপশনের প্রাইস, কল প্রিমিয়ামের প্রাইস, দেন ম্যাথটা করতে হয়। এই জন্য এখানে একটু লেন্দি প্রসেস। নাহলে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ইজি আছে, কোনো অসুবিধাই হতো না। ওটা যদি থাকতো, ওই যে ডেল্টা কথা বলতেছি, বাইরের দেশে সেই ডেল্টাটা থাকে, যদি ডেল্টাটা বাংলাদেশেও থাকতো, তাহলে আমরা জাস্ট খুবই ইজিলি 3-4টা এক্সেল শিটের মাধ্যমে প্রতি বছরই ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন করে ফেলতে পারতাম। বাংলাদেশ যেহেতু নাই, আমাদের ওটা ক্রিয়েট করতে হয়, এই জন্যই ডিফিকাল্ট। আচ্ছা, তো শুরুতে আমাদের যেটা করতে হবে, আমরা স্যার আমাদের যেটা বলে দিছিল, যে 20 লাখ টাকার ইনভেস্টমেন্ট তোমার, সেটার উপর বেস করে তুমি পোর্টফোলিও ক্রিয়েট করো। মানে তুমি পোর্টফোলিও যেটাই করো না কেন, 20 লাখের উপরে যাবে না ইনভেস্টমেন্ট। রিস্কি অ্যাসেটে করো বা রিস্কি অ্যাসেটে করো, দুইটা মিলায় যতটুকু করো। তারপরে স্যার আমাদের বলে দিছিল ওয়েটেড অ্যাভারেজ, মানে সবসময় এটাই হওয়া উচিত রিস্ক রেট। এখানে বলতেছে কি, রিস্ক ওয়েটেড অ্যাভারেজ কাট অফ ইল্ড অফ 91 ডে স্টেবল। আচ্ছা, কারণ আমাদের এখানে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন এইখানে যেটা দেখাবো, এখানে বলা হইতেছে যে আমরা প্রতি কোয়ার্টারলি, ঠিক আছে, কোয়ার্টার পর পর, একটা কোয়ার্টার পর পর আমরা এই ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশনটা রিব্যালেন্সিং করব। এর আগে আমরা 3 মাসের আগে কোনোভাবে রিব্যালেন্সিং এ যাচ্ছে না। এই জন্য আমি ওয়েটেড অ্যাভারেজ কাট অফ ইল্ড অফ 91 ডে টি বিল কে রিস্ক রেট হিসেবে ধরতেছি। বাট আমি যদি কোয়ার্টারলি না করতাম, যদি আমি বলতাম যে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন করবো আমি বছরে 2 বার, তাহলে আমার তখন 181 ডেজ এর টি বিল রেট নিতে হতো। বুঝছিস? তো যেটা হয়, যত কম হবে তোমার এই যত তোমার, এটাকে বলে রিব্যালেন্সিং। তো রিব্যালেন্সিং যত বেশি হবে, কোয়ার্টারলি থেকে যত মান্থলি বা ডেইলি হবে বা উইকলি হবে, ততই তোমার পোর্টফোলিও রিটার্ন ততই বেশি আসবে, কিন্তু ততই তুমি মার্কেটকে বিট করতে পারবা। তো ফর সিম্পলিসিটি পারপাস আমাদের এক্সেল এর জন্য এত লোড নিতে পারবে না, সো আমাদের কোয়ার্টারলি দেওয়া হয়েছে। বাট রিয়েল লাইফে যখন এগুলো যেহেতু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে আমরা অনেক বড় বড়, দেখা যায় যে মান্থলি, তারপরে উইকলি বেসিসেও ডাইনামিক অ্যালোকেশন করে। আচ্ছা, 3 নাম্বার অ্যাজাম্পশন যেটা বলতেছে, যে আমাদের দেশে যেহেতু কি নাই, কল অপশন নাই, সো আমরা একটা অ্যাজাম্পশন করতেছি যে আমাদের স্ট্রাইক প্রাইস কি 21 লাখ টাকা। মানে আমাদের স্ট্রাইক প্রাইস আমাদের ইন দা মানি, রাইট? তো ইনভেস্টমেন্ট, এটা আমাদের 3 নাম্বার অ্যাজাম্পশন ছিল, যে হিসাবে এখন এটা 20 লাখও হইতে পারতো,
তারপর আউট অফ দ্য মানিও হইতে পারতো, এট দ্য মানিও হইতে পারতো, হোয়াট এভার। নেক্সট বলতেছে এখানে ইনভেস্টমেন্ট বলতেছিল 8টা সিকিউরিটিজে করতে। সো 8টা সিকিউরিটি নিচ্ছে, যদি 10টা সিকিউরিটি তাহলে 10টা। আচ্ছা, 5 নাম্বার বলতেছে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং অফ রিস্ক রেট উইল বি ইউজড। মানে আমাদের হচ্ছে এই যে রিস্ক ফ্রি রেট যেগুলো আমাদের দেওয়া আছে 91 ডেজ টি বিল, এটা তো আমাদের হচ্ছে সিঙ্গেল রেট, এটা তো কন্টিনিউয়াস না, রাইট? তো আমাদের এই টি বিল রেট গুলোকে আগে কন্টিনিউয়াসে কম্পাউন্ডিং এর রিস্ক রেটে ট্রান্সফর্ম করে তারপর আমাদের ভ্যালুয়েশনটা করতে হবে। কারণ আমাদের ডেল্টা যে ফর্মুলা, সেই ফর্মুলা গুলোতে আমাদের অলওয়েজ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং রেট ইউজ হইতো। আচ্ছা, নেক্সট বা লাস্ট ওয়ান যেটা বলতেছে কল অ্যান্ড পুট স্ট্রাইক প্রাইসেস আর অ্যাজিউম টু বি ইকুয়াল অ্যাট এক্সপাইরেশন টাইম। মানে আমি দুইটাই ধরতেছি যে 21 লাখ টাকা, 21 লাখ টাকা করে দুইটাই আমি ধরে নিছি যে আমার স্ট্রাইক প্রাইস হবে। আচ্ছা, নেক্সট বলতেছে যেহেতু 8টা স্টক, রাইট, 8টা স্টক বলছে, তো সেই 8টা স্টক আমি সিলেক্ট করবো কিভাবে? তো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে, মানে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, তুমি গ্রোথ স্টক নিতে পারো, তারপরে ভ্যালু স্টক নিতে পারো। তো যাই হোক, ভ্যালু স্টক নেওয়ার টেন্ডেন্সি সবারই বেশি থাকে, কারণ গ্রোথ স্টক নিলে সেটার মানে ডিফেন্ড করার অ্যাবিলিটি খুব কম, যেহেতু গ্রোথ অপরচুনিটি কম। সো ওটা হচ্ছে ডিফেন্ড করা যায় না, সো মোরালে সবাই ভ্যালু স্টকই নেয়। আচ্ছা, তো আমি কেমনে বুঝবো যে ভ্যালু স্টক, বা কিভাবে সিলেক্ট করবো সেই স্টক গুলাকে? তো সেই ক্ষেত্রে আমার যেটা চিন্তা করতে হবে, কয়েকটা ক্রাইটেরিয়া আছে। ভ্যালু স্টক মানে হচ্ছে যারা কিনা তোমার গ্রোয়িং কোম্পানি, ঠিক আছে, যারা কিনা হচ্ছে গ্রো করতেছে বাট তাদের ভ্যালু কম, মানে প্রাইস টু আর্নিং কম, প্রাইস টু ক্যাশ ফ্লো কম। আচ্ছা, একটু হোল্ড কর, হ্যাঁ, একটু হোল্ড কর। আচ্ছা, হ্যাঁ, যেটা বলতেছিলাম, ভ্যালু স্টকের জন্য আমাদের তাহলে কি লাগবে? আমাদের হচ্ছে মাল্টিপল গুলো, তাহলে প্রাইস টু আর্নিং, প্রাইস টু গ্রো, প্রাইস টু বুক ভ্যালু, প্রাইস টু ক্যাশ ফ্লো, যেটা যেটা সে নিতে পারে। সে যখন স্টকটা সিলেক্ট করবে, সে ফর এক্সাম্পল এই যেখানে বলতেছে ফার্স্ট অ্যাসেট ক্লাস বা ইন্ডাস্ট্রি হচ্ছে এনবিএফআই, তো এনবিএফআই দেখবে যে যতগুলো কোম্পানি আছে এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট প্রাইস টু আর্নিং কার, লোয়েস্ট প্রাইস টু ক্যাশ ফ্লো কার, এবং সেই ইন্ডাস্ট্রির মধ্যে আহ, আরেকটা ইয়ে হচ্ছে ডিভিডেন্ড ইল্ড, ঠিক আছে, তো ডিভিডেন্ড ইল্ড কার বেশি। তো প্রাইস টু আর্নিং, প্রাইস টু ক্যাশ ফ্লো, হোয়াট এভার দ্যাট ইজ, প্রাইস মাল্টিপল যেগুলো আছে সেগুলো হবে ভ্যালু স্টকের জন্য লোয়েস্ট কোন একটা ইন্ডাস্ট্রির, আর ডিভিডেন্ড ইল্ড এগুলো হবে বেশি। সেই সব হচ্ছে আমি ভ্যালু স্টক ক্যাটাগরিতে সেই সব স্টক গুলোকে নিতে পারবো, আর সেগুলোকে আমি ভ্যালু স্টক বলে আমার পোর্টফোলিওতে ইনক্লুড করতে পারবো। যেমন এখানে বলতেছে যে প্রাইস আর্নিং রেশিও, যেখানে বলতেছে এনবিএফআই আইডিএলসি 7.31, তাহলে এটা অবশ্যই এটা হইতে হবে যে যে আইডিএলসি এর লঙ্কা বাংলা নিচ্ছে, এই দুইটা হচ্ছে বাকি অন্য সবগুলো কোম্পানি থেকে তাদের প্রাইস টু আর্নিং, বা যেহেতু প্রাইস আর্নিং সিলেক্ট করছে তারা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট। প্রাইস টু ক্যাশ ফ্লো যদি নিত, সেম ভাবে ওদেরকে সেই সব স্টক গুলো নেওয়া উচিত ওই ইন্ডাস্ট্রির যেগুলো হচ্ছে লোয়েস্ট, ঠিক আছে। আচ্ছা, এভাবে করে তুমি যে যতগুলা তুমি অ্যাসেট ক্লাস বা যতগুলা তুমি ইন্ডাস্ট্রি নিতে চাও, সেই ইন্ডাস্ট্রি গুলার সবচেয়ে লোয়েস্ট প্রাইস টু আর্নিং, প্রাইস টু ক্যাশ ফ্লো নিবা। আর সিমিলারলি সেই ইন্ডাস্ট্রি গুলো সবচেয়ে হাইয়েস্ট ডিভিডেন্ড ইল্ড কি তারা দিচ্ছে নাকি। এখন এরকম হইতে পারে রিয়েল লাইফে যেটা হয়, যে প্রাইস টু আর্নিং আসলেই কম, বাট ডিভিডেন্ড ইল্ড কম্পারেটিভলি এত বেশি ইয়া না, মানে সবচেয়ে বেশি না, হাইয়েস্ট না। তো তখন তুমি এটা কনফিউশনে পড়ে যাও যে আমি কি এখন ভ্যালু স্টকে নিবো, নাকি ডিভিডেন্ড ইল্ড তো কম, মানে কম, ডিভিডেন্ড তো বেশি হওয়ার কথা। তো তখন তুমি একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারো মার্কেট ক্যাটাগরি দেখে। যদি মার্কেট ক্যাটাগরি এ হয়, এর মানে হচ্ছে সে প্রতি বছর ডিভিডেন্ড দেয়, সে ডিভিডেন্ড দিয়ে একটু মানে কি বলে, সবসময় নিজের নাম রেপুটেশন মেনটেন করে, এবং স্টকের মধ্যে গুড স্টক, এই ক্যাটাগরি তো গুড স্টক। তো সেই ক্যাটাগরি হিসেবে তুমি তাদেরকে ভ্যালু স্টকে নিতে পারবা। আচ্ছা, এখানে যেটা আমি করছি, আমি এখানে এনএবি পার শেয়ারও নেওয়া হয়েছে। এনএবি পার শেয়ার কে জায়গায় তুমি হচ্ছে প্রাইস টু এনএবিও নিতে পারো, ওটাও কোনো অসুবিধা নেই, ওটা নিয়েও তুমি মেজার করতে পারো। যেটাই হোক, তুমি হচ্ছে তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি দেখবা প্রাইস টু আর্নিং, প্রাইস টু ক্যাশ কোনটা হচ্ছে তোমার সবচেয়ে লোয়েস্ট কোন একটা স্টকের। তো সেইটার উপর বেস করে আমি হচ্ছে ভ্যালু স্টক বা গ্রোথ স্টক ডিফাইন করে সেটাকে আমি আমার পোর্টফোলিওতে ইনক্লুড করবো। বুঝা গেছে? হুম। আচ্ছা, তারপর তো প্রাইস ডাটা, যেখানে স্যার যেহেতু মনে হয় 4টা কোয়ার্টার নিয়ে কাজ করতে বলছে, তো 4টা কোয়ার্টারের এই 8টা কোম্পানি প্রাইস দেওয়া আছে, তো এটা তো আই গেস প্যারা হওয়ার কথা না, রাইট? এটা তো জাস্ট আমার ইনভেস্টিং ডট কম বা ডিএসসি থেকে যে কোনো জায়গা থেকে একটা আমরা নিতেই পারি।
আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডজাস্টেড প্রাইস। আচ্ছা, এই অ্যাডজাস্টেড প্রাইস আমার পোর্টফোলিওতে অনেকবার করছি, কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। তো প্রাইস অ্যাডজাস্টমেন্টের ফর্মুলা কি অ্যাডজাস্টেড প্রাইসের? এখানে ইজিলি স্যার বলছিল আমাদেরকে যে স্টক প্রাইস আর ক্যাশ ডিভিডেন্ড ধরেই করতে। ঠিক আছে, আমরা পোর্টফোলিওতে সজীব স্যার আমাদেরকে আরো অনেক ডিফিকাল্ট জিনিস পড়ানো হয়েছে, ঠিক না, পোর্টফোলিও কোর্সে। সেখানে আমরা অনেক বড় একটা ফর্মুলা ইউজ করছি। সেখানে আমরা স্টক স্প্লিট, তারপরে হচ্ছে আরো যে যে ইয়ে আছে কি বলে রাইট শেয়ার ইস্যু, সেগুলো সবগুলো আমার কনসিডারেশনে আনছিলাম। বাট যেহেতু এত কিছু রিয়েল লাইফে তেমন ইম্প্যাক্ট ফেলে না, সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে স্টক ডিভিডেন্ড আর ক্যাশ ডিভিডেন্ড। সো এই দুটাকেই জাস্ট আমি এখানে ইনকর্পোরেট করা হয়েছে অ্যাডজাস্টেড প্রাইস হিসেবে, বাট এই কোর্সের জন্য। বাট রিয়েল লাইফে অ্যাডজাস্টেড প্রাইস আরো অনেক ভাবেই বের করা যায়। ঠিক আছে, সো ওইটা আমি না বললাম। এইখানে যেটা করতেছি স্টক প্রাইস কিভাবে বের করছে, অ্যাডজাস্টেড প্রাইস রাইট ইনটু হচ্ছে ডি থ্রি কি স্টক ডিভিডেন্ড। আর স্টক ডিভিডেন্ড যদি এক, এর মানে কি স্টক ডিভিডেন্ড এক মানে হচ্ছে কোন স্টক ডিভিডেন্ড দেয় নাই। যদি এরকম হয় যে 10% ডিভিডেন্ড দিছে, তাহলে আমার 10% মানে কি 0.10, তখন আমার স্টক ডিভিডেন্ড হবে 1.1। যদি স্টক ডিভিডেন্ড দেয় 100%, তাহলে 100%-এর ইয়ে কত, এক। 100% মানে হচ্ছে এক, রাইট, ফ্র্যাকশন অনুযায়ী। সো এক প্লাস এক তাহলে কত, স্টক ডিভিডেন্ড তখন হয়ে যাবে 2। যদি 150% হইতো, তাহলে আমার স্টক ডিভিডেন্ড হইতো 1 প্লাস 50% হচ্ছে 0.5, তাহলে 1.5 এভাবে। প্লাস হচ্ছে ই থ্রি হচ্ছে আমার ক্যাশ ডিভিডেন্ড, কারণ ক্যাশ ডিভিডেন্ড 0 যখন আমার ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে না। বা যদি ক্যাশ ডিভিডেন্ড দেয়, তখন আমার কি, তখন এখানে ভ্যালু বসবে। ফর এক্সাম্পল, যদি আমার ক্যাশ ডিভিডেন্ড দেয়, ক্যাশ ডিভিডেন্ডটা কিভাবে বসাবো, কোন অ্যামাউন্টটা বসাবো? এখন আমার ক্যাশ ডিভিডেন্ড দিতেছে যে 10 টাকা দেয়, আর ফেস ভ্যালু কত শেয়ারের, প্রতিটা বাংলাদেশে এখন কিন্তু সবগুলো শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা। তো 10 টাকা ফেস ভ্যালু শেয়ার হইলে, আমার যদি বলে যে 30% আমার স্টক কি বলে ক্যাশ ডিভিডেন্ড, তাহলে 30% কত, 10 টাকার 3 টাকা। আবার যদি বলে যে 100%, তাহলে কত, একটা 10 টাকা, রাইট। তাহলে ক্যাশ ডিভিডেন্ড আমি সেই অ্যামাউন্টটা বসাবো। আচ্ছা, অ্যাডজাস্টেড প্রাইসের তো ফর্মুলা এখানে দেওয়াই আছে, সেটা অনুযায়ী তোমরা ইয়ে করে নিতে পারবে। আর রিটার্ন তো আমরা সহজভাবে যেটা ইয়ে করি, ইজিলি যেভাবে বের করি। আচ্ছা, জাস্ট হচ্ছে এখানে একটা লন ইউজ করা হচ্ছে, লন রিটার্ন বের করা হচ্ছে। এখানে জিনিসটা হচ্ছে আমরা রিটার্ন বের করি কি, আজকের প্রাইস ডিভাইড বাই আজকের আগের প্রাইস -1। তাহলে কিন্তু আমার হয়ে যেত কি, আজকের প্রাইস ডিভাইড বাই আগের প্রাইস -1। এটা করলে আমার রিটার্ন চলে আসতো। এখন আমার যেটা করতে হইতেছে, আমি এখানে লন রিটার্ন করছি। কি করছি, তাহলে আজকের প্রাইস ও F4 ডিভাইড বাই F3 আগের প্রাইস। বাট আমি এটাকে কি করতেছি, লন করতেছি। লন করা মানেই হচ্ছে আমি ওই জিনিসটাকে, আমার যে রিটার্ন সিরিজটাকে আমি নর্মালাইজ করার চেষ্টা করতেছি, রিটার্ন সিরিজটাকে নর্মালাইজ করার চেষ্টা করতেছি, অ্যাবনর্মালিটি কমানোর চেষ্টা করতেছি। এবং আমার লং করা মানে হচ্ছে, আমি যদি স্ট্যাটিস্টিক্স এর ভাষায় বলি, আমারটা হচ্ছে সেমি সেমি সিমেট্রিক্যাল রিটার্ন আমি পাবো। মানে হচ্ছে আমার সবসময় হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন না হইলেও নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো দেখতে আমার একটা কিছু হবে। এই জন্য হচ্ছে লন রিটার্ন করা হয়। ঠিক আছে, আচ্ছা, তো এখানে লন রিটার্ন করা হয়েছে, ফর্মুলা তো দেওয়া আছে। এভাবে করে পুরো প্রতিটা 8টা কোম্পানির 4টা কোয়ার্টারের, দ্যাট মিনস হচ্ছে বাকি যতগুলো কোয়ার্টার আছে, মানে 4টা কোয়ার্টার, যেমন যদি 4টা কোয়ার্টার হয়, 6টা কোয়ার্টার, হোয়াট এভার, ততগুলো কোয়ার্টারের কি ডেইলি প্রাইস গুলাকে নিয়ে আমি হচ্ছে তাদের রিটার্ন বের করছি, টোটাল রিটার্ন, ডেইলি রিটার্ন। ওকে, এভাবে করে প্রতিটা স্টকে 8টা স্টকে বের করা হয়েছে। এতটুকু বুঝছিস? হুম আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে স্টক রিটার্ন গুলোকে আমি এখানে সামারি করছি। মানে এটা হচ্ছে ওই যে এখানে অ্যাডজাস্টেড প্রাইস গুলো একটু ওই যে এই এই রোটা, প্রতিটার লঙ্কা বাংলা, তারপর হচ্ছে লঙ্কা বাংলার এই রোটা, এই সবগুলোকে আমি সেখানে লিঙ্ক করে করে আমি একটু সুন্দর করে একসাথে বসালাম। ওখানে ক্যালকুলেশন করছি, এখানে আমি জাস্ট রাখছি, আমার ইজি হইতেছে এখানে দেখতে। হুম ওকে, হুম আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে রিটার্ন যেহেতু বের হয়ে গেছে, আমাদের এখন হচ্ছে কি করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্স, যেটাকে আমি বলতেছি ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক দিয়ে আমি যেটাকে বের করব। ঠিক আছে, ভ্যারিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিকের ফর্মুলা আমাদের কি, ডেটা থেকে আমাদের ভ্যারিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স পাওয়া যায়।
ওকে, আবার আমরা ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স ঠিক এই যে এখানে ফর্মুলাও দেওয়া আছে, প্রতিটা ধরে ধরে ভ্যারিয়েন্স বের করলেও করতে পারবো। ওকে, তো এখানে আমার যে এই পোর্শন গুলা, এই যে প্রতিটা, এটা হচ্ছে আমার স্টকের ভেরিয়েন্স, নিজের সাথে নিজের যেটা, এই যে গ্ল্যাক্সোস্মিথের সাথে গ্ল্যাক্সোস্মিথের কোভেরিয়েন্স হচ্ছে তাদের ভেরিয়েন্স। তো এভাবে করে প্রতিটার আমি ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক বের করছি। তো আমার কোভেরিয়েন্স ভেরিয়েন্স ম্যাট্রিক্সটা কি হবে, এই এতটুকু থাকবে আমার, উপরের অংশটুকু আমার থাকে না। তো উপরের অংশটুকু আমার যেটা করতে হয়, কপি পেস্ট করে বসাতে হয়। আমি এখানে আপাতত দেখাই, ঠিক আছে? আরে হ্যাং করছে। আচ্ছা এই যে দেখ, এখানে আসছিল, দেখতে পাচ্ছিস? আসতেছে। হুম। তো যে স্টক রিটার্ন গুলা কিভাবে যদি তুমি ইয়ে করো, তাহলে তোমার হচ্ছে যে এরকম একটা ভ্যালু আসতেছে। সো কি করছি এটা কি মনে আছে না? রেকর্ড তো করা আছে, রাইট? রেকর্ডে শো করে নাই। রেকর্ডে শো করে নাই? না। আচ্ছা আমি আবার দেখাইতেছি, কোনো অসুবিধা নেই। আমি হচ্ছে ডেটাতে যাব, ডেটা অ্যানালাইসিসে যাব, কোভেরিয়েন্সে যাব, ওকে দিব, ইনপুট রেঞ্জ দিব, একটা আউটপুট রেঞ্জ সিলেক্ট করে দিব, আর সিরিয়াসলি। আচ্ছা, আউটপুট রেঞ্জ সিলেক্ট করে দিলে দেন হচ্ছে রেজাল্ট আসবে, তাই তো? হ্যাঁ, তারপর রেজাল্ট চলে আসবে। তাহলে আর দেখাইতে হবে না, বলছিস তো, ওটা হয়ে গেছে। যদিও পিসি অনেক ভিডিওতে হ্যাং শো করতেছে, সো করতেছে। আই এই থিঙ্ক এটা। ভিডিওতে দেখাচ্ছে না, আর করার দরকার নেই, তুই জাস্ট ওই পোর্শনটুকু দেখা, পরে তো চলে আসছে তো রেজাল্ট, রেজাল্টটা জাস্ট ওখান থেকে বল, তাহলেই হবে। পিসি অবস্থা ভালো না, ফান্ড রেজ করে পিসি কিনতে হবে। ভিডিওতে নিচে লিংক দিয়ে দিব না ফান্ড রেঞ্জের। কি? ফান্ড রেজ করার জন্য নাম্বার দিয়ে দিব না ভিডিওতে। এই কি কষ্ট এগুলা। আচ্ছা যেখানে আসছিলাম, হ্যাঁ, কই ছিল ওইটা, চলে গেছে। আর একটু ডানে না ছিল? আচ্ছা এই যেখানে ছিল। হুম, এই যে এই যে আসছে। হ্যাঁ, তো তারপর আমার হচ্ছে এই জিনিসটাকে আমার হচ্ছে কপি করতে হবে, তারপরে হচ্ছে পেস্ট এজ ভ্যালু দিতে হবে, তারপর আবার কপি করতে হবে, তারপর এখানে আসতে হবে, এখানে এসে আমি পেস্ট স্পেশালে যাব, পেস্ট স্পেশালে গিয়ে পেস্ট এজ ভ্যালু দিব, আর হচ্ছে ট্রান্সপোজ দিব, এন্ড স্কিপ ভ্যালিডেশন নাকি স্কিপ ব্ল্যাঙ্কস দিব মেবি, আই গেস। হ্যাঁ, এই তো, এটা দিলে আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, হুম। ওকে ডান। আচ্ছা, আচ্ছা ওয়েট এখন গুলা যেটা কেমনে, করতেছে, হ্যাঁ বল। ওয়েট গুলা কেমনে করছে, এটি কিসের বেসিসে ওয়েট আসছে এখানে? আচ্ছা টোটাল হচ্ছে আমি তাহলে কি, আমি ইকুয়াল ওয়েটেড পোর্টফোলিও বানাইতেছি 8টা স্টক নিয়ে। আচ্ছা আচ্ছা। 8টা স্টকে কত, 12.5। হুম হুম, ঠিক আছে। এটার জন্য যদি 10টা হইতো তাহলে 10%। ঠিক আছে। হুম আচ্ছা এখন কথা হচ্ছে, একটা কথা হচ্ছে আমার কিভাবে কোভেরিয়েন্স ভেরিয়েন্স ম্যাট্রিক্স ক্লিয়ার করতে সেটা বুঝলাম। এখন আমি প্রথমটা করতেছি কি, কোয়ার্টার 4 এর জন্য, রাইট? রাইট, কোয়ার্টার 4 2018, দ্যাট মিনস হচ্ছে আমার কোয়ার্টার 4 2018 মানে হচ্ছে আমার কোয়ার্টার 4 2018 এ আগ পর্যন্ত যে ভ্যালুগুলো আছে, যতগুলো রিটার্ন আছে, সেগুলো নিয়ে আমার ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স করতে হবে। তাহলে কত আমি দেখি, কোয়ার্টার 4 2018 তাহলে কি,
এই তাহলে Q4 2018 মানে হচ্ছে Q3 পর্যন্ত, রাইট? হুম। সেপ্টেম্বর পর্যন্ত এই যে উপরে যতগুলো আছে ততগুলা মান, কতগুলা কোয়ার্টার নিয়ে, তার উপর কয়টা কোয়ার্টার আছে? টোটাল কোয়ার্টার 2016 থেকে শুরু করে Q4 2016 থেকে শুরু করে Q3 2018 পর্যন্ত নিব। নিয়ে হচ্ছে আমি ফার্স্ট ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স বানাবো ফর Q4 2018। আচ্ছা। সেকেন্ড সেম ভাবে আমি যখন Q1 2019 করব, তখন আমি হচ্ছে কোয়ার্টার কি ছিল কোয়ার্টার, আমি ফার্স্টে কি শুরু করছিলাম Q4 Q3 2016, রাইট? তো হুম। আমি Q3 2016 বাদ দিয়ে শুরু করব কি Q4 2016, এবং শেষ করব হচ্ছে এইটাতে, দ্যাট মিনস Q4 2018। মানে এর মানে কি, আমি হচ্ছে আগের একটা কোয়ার্টার বাদ দিব এবং পরে একটা কোয়ার্টার অ্যাড করব। হুম। সেম ভাবে যখন আমি ফোরকাস্ট Q2 করব, তো Q2 ফোরকাস্ট করার সময় আমি Q1 2017 থেকে Q1 2019 পর্যন্ত নিব। ঠিক হুম। আছে? একটা একটা বাদ দিছি, একটা ধরছি। সেম ভাবে Q3 করার জন্য সেম প্রসিডিউর। ওকে, হুম। আচ্ছা। এখন নেক্সট কাজ কি, আমার পোর্টফোলিও ভ্যারিয়েন্স বের করা। পোর্টফোলিও ভ্যারিয়েন্স বের করার ফর্মুলা আমরা মোরালে সবাই জানি, তাও এখানে দেওয়াই আছে। ঠিক আছে? এটা কি আমার বলতে হবে? মানে ফর্মুলা তো দেওয়াই আছে, তো কি মনে বলা লাগবে তাও? ফর্মুলা দেওয়া আছে, বাট এখানে মনে হয় অল্টার এন্টার এই টাইপের কিছু কাজ করা লাগে। হ্যাঁ, যখন তুই এই যে দেখ, আমি যখন ফর্মুলাটা লিখছি, ফর্মুলাটা লেখার পরে হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার না দিলে ভ্যালু আসবে না। ফর এক্সাম্পল দেখ, আমি হচ্ছে দেখাই, আমি মনে করি এন্টার দিলাম, ঠিক আছে? কেমনে আসলো? ফর্মুলাটা কপি করে পাশে এন্টার দে, তাহলে বুঝে যাবে। ওই তো আছে, যেটাই হোক, আমার ফর্মুলাটা লিখে কন্ট্রোল শিফট আর এন্টার তিনটা একসাথে চাপ দিতে হবে, তাহলে আমার রেজাল্ট আসবে, না হলে রেজাল্ট আসবে না। আচ্ছা। এটা তো সবচেয়ে বড় কথা। আমি একবার ফর্মুলাটা লেখার পরে, এই যে এতটুকু ফর্মুলা লেখার পরে এখানে এসে আমি কন্ট্রোল শিফট আর এন্টার দিব, তাহলে আমার রেজাল্ট আসবে, আচ্ছা। না হলে আসবে না। ওকে, এই যেমন দেখি যে উপরে দেখছিস একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছে, হুম। ঠিক না? একটা হুম। সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছে, তো সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট। ব্র্যাকেট আসছি হচ্ছে এই কন্ট্রোল শিফট এন্টার কারণে, না হলে এটা আসতো না। আচ্ছা, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে পোর্টফোলিও ভেরিয়েন্স স্কয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোয়ার্টারলি পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, কোয়ার্টারলি পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমাকে জানতে হবে যে Q4 2018 কত দিন ট্রেডিং হয়েছে। এটা তোর রিয়েল লাইফে খুঁজে খুঁজে বের, ক্যালেন্ডার ধরে ধরে খুঁজে বের করতে হবে। যে কোনো দিন হইতে পারে যে, তাহলে Q4 কত দিন টোটাল আমার, একটা কোয়ার্টার কত দিন টোটাল, I mean নর্মালি 90। 90। আচ্ছা, শুক্র শনি বন্ধ থাকে, তাহলে থাকে হচ্ছে প্রতি ইয়াতে 4 দিন, 8 4 4 করে বন্ধ। ঠিক আছে? প্লাস হচ্ছে যদি কোনো ওয়ার্ক থাকে যে কোনো সেলিব্রেশন থাকে, কোনো ফেস্টিভ্যাল থাকে, সেটার কারণে যদি বন্ধ যায়, বা কোনো লকডাউন টকডাউন, সেগুলো আমার হচ্ছে হরতাল, এগুলোর কারণে যদি বন্ধ যায়, সেটা আমি ইনকর্পোরেট চিন্তা ভাবনা করে কয়দিন আমার কাজ হয়েছে, কয়দিন আমার ট্রেডিং ওপেন ছিল, সেই ক্যালকুলেট করতে হবে, সবার এটা জানতে হবে। কারণ এটা অবভিয়াসলি ফিউচার যদি এমন হইতো যে 2020 Q1, তাহলে 2020 Q1-এ 3 মাসে, প্রথম 3 মাসে কতদিন ট্রেডিং হয়েছে সেটা আমাদের এখানে বসাইতে হবে। তো সেটা যদি আমি বসাই, তাহলে আমি কোয়ার্টারলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। কোয়ার্টারলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেন বাই করে, আমার পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টাইমস ট্রেডিং ডেইজ টু দি পাওয়ার হাফ, মানে হচ্ছে রুট ওভার টি। ঠিক আছে? মানে ফর্মুলাটা হচ্ছে স্ট্যান্ডার্ড পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টাইমস রুট ওভার টি। রুট ওভার টি কি? টি হচ্ছে ট্রেডিং ডেজ। আচ্ছা। ওকে, হুম। তাহলে এইভাবে করে আমি টোটাল, যেহেতু আমাদের 4টা টাইম লাইন ধরে করতে বলছে, 4টা কোয়ার্টার বা 4টা টাইম লাইন ধরে করতে বলছে, সেগুলোর জন্য আমি প্রতিটারই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পোর্টফোলিও ট্রেডিং, কোয়ার্টারলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ট্রেডিং ডে সহকারে সব বের করে ফেললাম। নেক্সট হচ্ছে আমার রিস্ক ফ্রি রেট গুলা হচ্ছে কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, তো এখানে রিস্ক ফ্রি রেট কিভাবে বের করবো, আমি তো ফার্স্টে বলে নিয়েছিলাম অ্যাজাম্পশন যে 91 ডেজ টি বিলের কাট অফ রেট গুলা, এবং কি রেট, ওয়েটেড অ্যাভারেজ কাট অফ রেট। ওয়েটেড অ্যাভারেজ কাট অফ রেটটা আমাদের নিতে হবে, এটা আমি পাবো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে। আর কোথাও নাও ঠিক হবে না, কোথাও থেকে নাও আর অন্য জায়গায় এটা রিলায়েবল না, প্লাস অন্য জায়গায় পাওয়ার চান্সেস কম। সো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে এই জিনিসটা নিতে হবে।
আমার যেটা করতে হবে, আমার প্রতি মাসের মানে প্রতি কোয়ার্টারে, ঠিক আছে, কতবার অপশন হয়েছে এই 91 ডেজ টিভি। ফর এক্সাম্পল, Q1 2020, তাহলে Q1 2020 মধ্যে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তো জানুয়ারিতে এমন হইতে পারে যে 91 ডেজ টিভির অপশন হয়েছে 12 বার। তাহলে সেই 12 বারে অপশন, 12 দিনের ওই 12 বার যে অপশন হয়েছে সেই তাদের রেট গুলো আমি এখানে আনবো, ওইটার অ্যাভারেজ কাট অফ রেট। আবার মনে করি যে ফেব্রুয়ারিতে সেই ট্রেডিং হয়েছে 91 ডেজ টিবিলে ট্রেডিং হচ্ছে 7 বার, তাহলে সেই 7 দিনেরটা আমি এখানে ইনকর্পোরেট করবো। আবার মনে করি মার্চে আমার 91 ডেজ টিবিলে কোনো ট্রেডিংই হয় নাই, সো ওইটার অ্যাভারেজ কাট অফ নাই, সো না থার্ড মার্চেরটা আমি এখানে আনবো না। সো আমার যতবার এই 91 ডেজ টিবিলের ট্রেডিং হয়েছে, যতবার ততবারে আমি ওই কোয়ার্টারের মধ্যে সেগুলোকে ইনকর্পোরেট করে সেটাকে অ্যাভারেজ নিতেছি, জাস্ট লাইক দিস ওয়ান, ঠিক আছে। আচ্ছা। এগুলো সবগুলোই হচ্ছে আমার তুলতে হয়েছে। ওকে, সবগুলো হচ্ছে আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে বসাবো নিয়ে নিয়ে আচ্ছা কত ওই রেট, রিয়েল আহ, লাইফ রেট। আচ্ছা, ওয়েবসাইটের হচ্ছে যে আলাদা আলাদা করে কোথায় পাওয়া যায় ওইটা একটু দেখাতে পারবি? ওয়েবসাইটে তো গুছিয়ে পাওয়া যায় না, দ্যাটস দ্য প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তাও দেখাইতেছি। শেয়ার হয় না, না শেয়ার হয় না। সেই যে দেখ এখানে কিন্তু দেখ, ফর এক্সাম্পল এটা কি মাস, এটা দেওয়া আছে কোন মাসের, 2019-এর চালু হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটা পেজ আসছে 2019-এর 10 নাকি, হুম। হ্যাঁ কয় মাস এটা, blah blah blah। আচ্ছা 7, এই যে 7/3। আচ্ছা আমার জানতে হবে কি 91 ডেজ, তো আমি 91 ডেজ খুঁজি, 91 ডেজ টিপিল, এটা কি আসছে 12/7/2021 ট্রেডিং হয়েছে, তো আমি এটা নিবো। এখন দেখবো যে এই সাথে আর কি কোনো ট্রেডিং হয়েছে নাকি, দেখি সাথে 91 ডেজের হয়েছে আর না। হয় নাই। তো মেইন এখান থেকে এভাবে যাইতে হয়, যেমন মান্থ জানুয়ারি, সিলেক্ট ইয়ার 2020, গো, হুম। এই যে আসলো। এখান থেকে এইভাবে ইজি। তাহলে দেখ আমি জানুয়ারিতে যে ফার্স্টে একটা পাইলাম 91 ডেজ টিপিল, তারপর হুম। খুঁজবো আরো আছে নাকি, এই যে তারপর আরেকটা আছে 6-1-এ একবার আছে 91 ডেজ টিপিল, তো 13-1-এ আছে 91 ডেজ টিপিল, হ্যাঁ, তারপর 20, এভাবে করে আমি এরকম টোটাল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যতগুলো আছে সবগুলা রেট গুলো আমি এখানে নিয়ে আসবো, ঠিক আছে। বুঝছিস। আচ্ছা রেট গুলো আনার পরে আমি ফার্স্ট হচ্ছে অ্যাভারেজ করতেছি সবগুলাকে। হ্যাঁ, অ্যাভারেজ করার পরে যে আমি বলছিলাম যে সবগুলো কন্টিনিউয়াস কম্পাউন্ডিং করতে হবে, তো কন্টিনিউয়াস কম্পাউন্ডিং করে কিভাবে, এটা ফর্মুলা তো আমরা ডেরিভেটিভ অলরেডি সবাই পড়ছি, রাইট। আমি যেহেতু আমাদের কোয়ার্টার, সো আমার ইজ 4, রাইট। এন হচ্ছে আমার 4 ইন্টু লন ইন্টু 1 প্লাস আমার কি, এটা কি রেট বল, নমিনাল রেট ডিভাইডেড বাই এন, এন হচ্ছে আবার 4। হুম। ওকে, এখন যদি 12 হইতো তাহলে 12 ইন্টু লন ইন্টু 1 প্লাস এই যে G21 অ্যাভারেজ রেট ডিভাইডেড বাই 12, রাইট। আচ্ছা, তো এরপরে যেটা হইতেছে আমাদের তো এই যত রেট বেরিয়েছিল সবগুলো কিন্তু অ্যানুয়াল, উঠানো এগুলো সবই অ্যানুয়াল ছিল, যত রেট ছিল সব অ্যানুয়াল ছিল। তো হুম। আমরা কি করবো, আমার যেহেতু কোয়ার্টারলি হিসাব, তো আমি হচ্ছে এটা পরেও করা যেত, বাট এটা হচ্ছে এখানে সুবিধার্থে
এখানে করে দিচ্ছে, মানে 4 দিয়ে ভাগ দিয়ে আমি হচ্ছে কোয়ার্টারলি করে নিচ্ছি। এটা আমি পরেও করতে পারতাম, ক্যালকুলেশনের টাইমেও করতে পারি, বাট সুবিধার্থে এটা হচ্ছে আমি এখানে বারবার না করার সুবিধাতে এখানে আমি বারবার আগে থেকেই এটাকে কোয়ার্টারলি করে নিয়ে আসছি। ঠিক আছে, হুম। অতটুকু বুঝছিস? হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের আপ ডাউন। আমাদের হচ্ছে যে বলছিলাম না, আমাদের মেইনলি কি বের করতে হবে, আমাদের ডেল্টা বের করতে হয়, রাইট? আমাদের হচ্ছে কল অপশনের প্রাইস বাই করতে হয়। তো সেটার জন্য আমাদের যেটা করা লাগবে, সেটার জন্য আমাদের হচ্ছে আপ ডাউন এন্ড আপ ডাউন হওয়ার প্রবাবিলিটি, মানে আপ ডাউন অবভিয়াসলি আমরা জানি যে আমার ডেল্টা বের করার ফর্মুলার মধ্যে আপ ফ্যাক্টর, ডাউন ফ্যাক্টর, প্রবাবিলিটি, ঠিক আছে, সেগুলো আমাদের দরকার হইতো, রাইট? তো হুম। সেই ফর্মুলার ক্ষেত্রেই আমরা হচ্ছে এখন সেই জিনিসগুলো বের করতেছি। তো এইখানে যেটা হয়েছে, এখানে হচ্ছে সেই ট্রেডিং ডেজ গুলাকে প্রথমে আমি সুন্দর করে সাজায় লিখছি। ঠিক আছে, এই যে আগের শিটে যেগুলো ছিল সেই ডে গুলো এখানে সুন্দর মতো সাজানো আছে, এবং হচ্ছে যে এটাও আমি আগে করছি কন্টিনিউয়াস কোয়ার্টারলি আগের শিটে, সেটাও আমি এখানে জাস্ট বসাইছি। ঠিক আছে, ওকে। তারপরে দেখ এই যে কোয়ার্টার টি, এই যে এটা কি, স্কোয়ার টি, এই যে বলছিলাম না স্কোয়ার রুট টি আমাদের ফর্মুলাতে। যখন আমি কোয়ার্টার পোর্টফোলিও ভ্যারিয়েন্স বের করতেছিলাম তখন আমি কি করছি, কোয়ার্টার পোর্টফোলিও ভ্যারিয়েন্স বের করার সময় আমি হচ্ছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন টাইমস রুট ওভার টি বা রুট ওভার ট্রেডিং ডেজ কে আমি নিয়ে আসছিলাম। তো সেটাই হচ্ছে আমি এখানে আবার এই সেই জিনিসটাকে শুধু রুট ওভার টিটা এখানে করা আছে, ওকে। হুম। তারপর এটা হচ্ছে আমার পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন, এটা তো আমি করছি। তুই কি আমার কিছু বলতে চাচ্ছিস? হ্যাঁ, মানে হচ্ছে ওইখানে যে লিখছে যে এত এত ডাটা ইনপুট দিয়ে এত এত প্রেডিক্ট করতে হবে, ঠিক আছে, ওইরকম ভাবেই করে কিনা? হ্যাঁ সেটাই তো, আমি কি আগের গুলোতে এটাই বুঝাইলাম না? হ্যাঁ, মানে আমি বলতেছি ওই যে বললি না যে তার আগের কোয়ার্টার পর্যন্ত নিতে, পরের কোয়ার্টারে যখন যাব তখন হচ্ছে যে ওই, যেমন হচ্ছে যখন হচ্ছে আমি 2019 এর কোয়ার্টার 3 প্রেডিক্ট করতেছি তখন তো হচ্ছে 2019 কোয়ার্টার 2 পর্যন্ত ডাটা নিচ্ছি, তাহলে ওই ডাটাটাও তো হচ্ছে আমার এক্স্যাক্টলি ইনপুট দিতে হইতেছে, এটাই আমি হ্যাঁ বলতে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাও দিতে হইতেছে, আমি যা যা নিবো সেটাও আমার দিতে হবে। হ্যাঁ, ওইটাই জিজ্ঞেস করছি। ঠিক আছে। আচ্ছা, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো আমি আগের শীট থেকেই নিয়ে আসছি, আমি সাজায় লেখা এগুলা। এই যে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুটটি, এটা আমার আগের শীট থেকেই আনা, বাট তাও আমি এখানে আবার করছি। আচ্ছা। ওকে, মেইনলি আমাদের এখানে কি আপ ডাউন এ পি বা প্রবাবিলিটি এবং ওয়ান মাইনাস পি, এটা বের করা হচ্ছে মেইন কাজ প্রতিটা কোয়ার্টারের জন্য। হুম হুম। তো ইউ এর ফর্মুলা কি, এক্সপোনেনশিয়াল অফ, কিছু কাজ করে না কেন, এক্সপোনেনশিয়াল অফ কি বলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টাইমস রুট টি, রাইট? এটা হচ্ছে আমার ইউ, ইউ এর ভ্যালু বের করা, এটা আমাদের বইও ছিল এটাই। ডি কিভাবে বের করতে হয়, ডি বের করতে হচ্ছে ওয়ান ডিভাইড বাই ইউ, তাহলে এখানে ওয়ান ডিভাইড ইউ হচ্ছে ওয়ান ডিভাইড বাই G14। হুম। তবে এ কিভাবে বের করতে হয়, এ বের করার ফর্মুলা কি, ই টু দি বা আর, এই যে ই টু দি বা আর টি, এটা তো আমি ই টু দি বা আর টি, রাইট? এক্সপোনেনশিয়াল মানে তো ই টু দি পাওয়ার হুম। আর, আর হচ্ছে আমার এই কন্টিনিউয়াস। আর টি মানে কি ছিল, টি হইতো আমার 4, রাইট? টি হুম। হইতো আমার কি, যেহেতু কোয়ার্টার তাহলে হচ্ছে 4 ডিভাইড বাই, সরি হ্যাঁ 4 ডিভাইড বাই 3 ডিভাইড বাই 12, এটা হওয়ার কথা ছিল। হুম। বাট আমি এখানে অলরেডি কি করা আছে, এই যে এটাই বলতেছিলাম যে অলরেডি আমি কন্টিনিউয়াস কোয়ার্টারলি রেট আগের শীট থেকেই, হ্যালো, হ্যাঁ, তোর হচ্ছে লিভ হয়ে গেছে, স্ক্রিন চলে গেছে। সেটা তো আমি বুঝতে পারতেছি, বাট আমার দেখাইতেছে না কিছু। বাম, এর এর ফর্মুলা ছিল ই টু দি পাওয়ার আর টি। তো এখানে ই হচ্ছে এক্সপোনেনশিয়াল কি বলে, ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এইচ সিক্স হচ্ছে আমার আর টি। খেয়াল করে দেখ, এই যেখানে কন্টিনিউয়াস কোয়ার্টারলি রেট, ঠিক আছে, এই আর কি, এই 0.53, এটা কিন্তু অলরেডি টি দিয়ে আমি গুণ করে বের করে ফেলছিলাম আগের শীটে, রিস্ক ফ্রি রেটের শীটে, রাইট? হ্যাঁ। এই জন্য আমার এখানে আবার টি গুণ করা লাগে নাই, ই টু দি পাওয়ার আর টি, আর দেওয়ার পরে টি গুণ দেওয়া লাগে নাই, একটাই কারণ, কারণ হচ্ছে আমি কন্টিনিউয়াস কোয়ার্টারলি রেটটা এইখানে এই যে করে ফেলছিলাম আগের শীটে, এই কারণ যে বললাম না সুবিধার্থে করে ফেলছি এইটাই।
পি বের করে কেমনে, এ মাইনাস ডি অফ সামথিং কিছু ছিল ডিভাইড বাই আর মাইনাস ই এ, রাইট? জি16, এই যে এ মাইনাস ডি, এই যে এ মাইনাস ডি, এই যে ঠিক আছে, হ্যাঁ মনে আছে আপনার কথা, এ মাইনাস ডি ডিভাইডেড বাই ইউ মাইনাস ডি। হ্যাঁ, ওকে। হ্যাঁ। আর ওয়ান মাইনাস পি তো আমরা সবাই জানি। হুম। এভাবে করে আমি 4টা কোয়ার্টারেরই আপ ডাউন আর প্রবাবিলিটি ফ্যাক্টর বের করছি। আচ্ছা, তারপর হচ্ছে 100% ইকুইটি পোর্টফোলিও বের করছি এখানে, যে আমি হচ্ছে পুরোটাই হচ্ছে ইকুইটিতে ইনভেস্ট করছি, কোনো রিস্ক ইনভেস্টমেন্ট করি নাই, ট্রেজারি বিল বা বন্ড কোনো কিছু করি নাই। তো আমি প্রতিটা কোয়ার্টারের আপ ডাউন এ পি ওয়ান মাইনাস পি এগুলো আমি জানি। তো খেয়াল করে দেখি যে প্রথমে হচ্ছে আমার 20 লাখ টাকা দিয়ে আমি শুরু করছি, রাইট? আচ্ছা, কোয়ার্টার 3 দেখ, আমি আমি শুরু করছি কি কোয়ার্টার 4-এ আমি ইনভেস্টমেন্ট শুরু করছি, তো আমার টাকা প্রথমে কি কোয়ার্টার 3 থেকে শুরু হবে ইনভেস্ট, মানে কোয়ার্টার 3 থেকে তো শুরু হইতেছে, কোয়ার্টার 3 এর শেষ, তো কোয়ার্টার 4 এর শুরু। কোয়ার্টার 3 2080 মানে হচ্ছে কোয়ার্টার 3 এর শেষ, কোয়ার্টার 4 2080 মানে হচ্ছে কোয়ার্টার 4 এর শেষ, এভাবে করে বলতেছি আমি। যদি আমি যদি 20 লাখ টাকা নিয়ে শুরু করতাম, এবং অ্যাকচুয়ালি যদি আপ ফ্যাক্টর হয়, যদি আসলে জিনিস মানে শেয়ার প্রাইস বাড়ে, তাহলে কত হবে? 1.07 প্রথম কোয়ার্টারে, রাইট? তাহলে সেটাই আমি করছি, 20 লাখ ইন্টু 1.07, এটা ঠিক আছে। আচ্ছা, যদি এরকম হইতো যে আপ হবে না, যদি নাইমা যাবে, তাহলে কি হইতো? ডাউন হইতো না? তাহলে এই যে এটা ফার্স্ট কোয়ার্টারে আমার ডাউন হইতো 0.93 হয়ে যেত, তাহলে 20 লাখ ইন্টু 0.93। হ্যালো। হ্যাঁ, দেখছিস এই যে স্লো অনেক। ঠিক আছে। আচ্ছা, এভাবে করে তাহলে ফার্স্ট কোয়ার্টার, এরপর হচ্ছে আমি সেকেন্ড কোয়ার্টার কি হইতে পারে? সেকেন্ড কোয়ার্টারে হচ্ছে আমার প্রথমের যে আপ ফ্যাক্টর আছে এইটারও বাড়তে পারে, আবার এটাও কমে যেতে পারে, আবার নিচে যে ডাউন ফ্যাক্টর আছে সেটাও বাড়তে পারে, সেটাও আবার কমতে পারে। তোমার টোটাল 4টা নোড হবে এখানে, তো এটা কিভাবে বের করতে হবে এটা তো মনে হয় বুঝা গেছে, রাইট? হ্যাঁ, মানে প্রত্যেকটার ওই আপ ডাউন দিয়ে, আর এমনি তো ফর্মুলা তো আছে, ইউজ করলেই দেখা যাবে। আপ ডাউন দিয়ে জাস্ট আমি এখানে সবগুলো ইয়ে করতেছি। এবার করে আমি একবারে লাস্ট কোয়ার্টার পর্যন্ত যতটুকু না বের করতে হবে ততটুকু পর্যন্ত আমাকে এখানে সবগুলার ইকুয়াল পোর্টফোলিও হইলে আমার ভ্যালু কত আসতে পারে সেটা আমি বের করবো। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে পুট অপশন ডাইনামিক। এখন বলছিলাম যে আমাদের পুট অপশন নাই, কল অপশন নাই, তো আমার হচ্ছে পুট অপশন বা কল অপশন ক্রিয়েট করতে হবে। তো আমি ধরে নিছিলাম যে আমার স্ট্রাইক প্রাইস হচ্ছে কত? 21 লাখ টাকা, ঠিক না? এবং এটা স্যার বলে দিছিল যে তোমার হচ্ছে ইন দা মানি স্ট্রাইক প্রাইস নিবা, তুমি 21 লাখ ধরতে পারো, 22 লাখ ধরতে পারো, বাট স্যার আমাদের স্পেসিফিক্যালি বলে দিছিল যে ইন দা মানি স্ট্রাইক প্রাইস 21 লাখ ধরো। আচ্ছা, ঠিক আছে। ইন দা মানি নাকি আউট অফ দা মানি বলে? এটাকে আউট অফ দা মানি মেবি বলে, তো আমার বাইরে, ঠিক আছে। আচ্ছা, এটা সরি, এটা আউট অফ দা মানি, এত ইন দা মানি বলছে, আউট অফ দা মানি ধরছে, এটা স্যার বলে দিছে। আমি এটাকে অ্যাট দা মানিও ধরতে পারতাম, ইন দা মানিও ধরতে পারতাম, যাই হোক স্যার আমাদেরকে বলছে যে আউট অফ দা মানি স্ট্রাইক প্রাইস ধরতে 20 লাখেরটা হচ্ছে স্ট্রাইক প্রাইস হচ্ছে 21 লাখ টাকা ধরতে, ঠিক আছে, এভাবে ধরলাম আমি। ঠিক আছে। আচ্ছা, তো আমার হচ্ছে ইউডিএফ এগুলো তো আমি আগেও ছিল, ওইটাকে জাস্ট আমি কপি করছি। এখানে আমি যেটা করছি এদিকে হচ্ছে রিস্ক রেট গুলো আমি কি আরটি হচ্ছে আমি আগের শীট গুলো থেকে কপি করছি, এটা তো কোনো ক্যালকুলেশন ছিল না। আচ্ছা, তো এখানে এখানে যেটা হয়েছে একটা নতুন জিনিস হচ্ছে কন্টিনিউয়াসলি কোয়ার্টারলি রেট গুলোকে আমি হচ্ছে ই টু দি পাওয়ার আরটি করছি। ই টু দি পাওয়ার আরটি এখানে করার সুবিধার্থে, ঠিক আছে, ম্যাথের সুবিধার্থে আমি এখানে ই টু দি পাওয়ার আরটি গুলো বের করে নিচ্ছি। ই টু দি পাওয়ার আরটি মানে কি? কম্পাউন্ডিং, রাইট? ই টু দি পাওয়ার মাইনাস আরটি মানে কি? ডিসকাউন্টিং। তো সেটাও আমি এখানে করে নিছি যে ডিসকাউন্ট হলে কতটুকু, আর যদি বেড়ে যায় তাহলে কতটুকু, কম্পাউন্ডিং হলে কতটুকু। কেন? কারণ আমার হচ্ছে যখন পুট অপশন, আমরা তো যখন আমাদের পুট অপশনের ভ্যালুয়েশন আমরা যখন করছি তখন আমরা দেখছি যে আমাদের এট দ্য সেম টাইম কম্পাউন্ডিংও করতে হয়, ডিসকাউন্টিংও করতে হয়।
ভ্যালু বের করার জন্য আমাদের হচ্ছে কি করতে হয়, কম্পাউন্ডিং। আবার পুটের প্রাইস বের করার জন্য আমাদের করতে হয় ডিসকাউন্টিং। তো আমাদের দুইটারই লাগবে, এই জন্য আমি দুইটাই আলাদা আলাদা করে প্রতিটা কোয়ার্টারের জন্য আগেই করে রাখছি, যাতে আমি ইজি হয়, যাতে আমি সেলে রিফার করলে চলে আসবে। আচ্ছা, তো সেম ভাবে প্রথমে 20 লাখ টাকা দিয়ে আমি শুরু করছি। এখন যদি আমার পুট অপশন এখন যদি হয়, পুট অপশন কত, 21 লাখ টাকা, রাইট? হুম। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমার শেয়ারের দাম বেড়ে যাবে। এটা তো কি, এই উপরের ভ্যালু গুলো হচ্ছে আমার ভ্যালু। যদি আপ হয় তাহলে ভ্যালু কত, যেটা হচ্ছে ব্লু কালারের সেল কাইন্ড অফ। ওকে, আবার যদি ডাউন হয় তাহলে ভ্যালু কত, আবার যদি, হ্যাঁ, এই যে সব ডাউন হইলে ভ্যালু হচ্ছে ভ্যালু, বা আপ হইলে ভ্যালু কত, সেটা হচ্ছে প্রতিটা নোডে, সেটা হচ্ছে আমি হালকা ব্লুইশ, এটার বা এটা, মতোই। হ্যাঁ, আগেরটার মধ্যে আমি ভ্যালু আগে আগে ভ্যালু বের করবো, আগে প্রতিটার আমি ভ্যালু বের করবো, এই যে আপ ডাউন নোড ইউজ করে। ওকে, এতটুকু বুঝছিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখান থেকে আমার লাস্টে আসবো, লাস্টে এসে 2019-এর এখানে আমি যেটা করব, দেখ আমি বলতেছি, এখানে একটা ফর্মুলা লেখা হয়েছে যে ইফ কে এইটিন মানে কি, এই যে 2,25,58,000 আসছে। আচ্ছা, এই ভ্যালু হচ্ছে যদি, তাহলে আমার পুরো স্ট্রাইক প্রাইস কত, 21 লাখ টাকা, 21 লাখ টাকা, সরি 21 লাখ টাকা, আর আমার এখানে ভ্যালু হচ্ছে 25 লাখ টাকা। তো আমরা কি এক্সারসাইজ করবো পুট অপশন? না। অবভিয়াসলি না। পুট অপশন আমরা এক্সারসাইজ করি যখন প্রাইস কমে যায়। হুম। তো এখানে আমার কি, যেহেতু বেড়ে গেছে প্রাইস, তো আমি এখানে এক্সারসাইজ করবো না, তো সেটাকে আমি ফর্মুলা দিয়ে লিখতেছি। ইফ কে এইটিন মানে যেই সেল, সেটা যদি গ্রেটার দ্যান C3, ঠিক আছে, গ্রেটার দ্যান সি থ্রি কি দেওয়া ছিল আমার, এই যে স্ট্রাইক প্রাইস 21 লাখ, ঠিক আছে, দেন 0, তাহলে আমি সেটাকে 0 বসাবো, কারণ হচ্ছে আমার সেক্ষেত্রে পুট অপশনে কোনো ভ্যালু নাই, সেক্ষেত্রে আমি পুট অপশন এক্সারসাইজ করতেছি না। হুম। আর যদি না হয়, আদারওয়াইজ কি করতে বলছি, আদারওয়াইজ বলছি যদি না হয় তাহলে কি করবেন, C3 মানে 21 লাখ থেকে এই অ্যামাউন্টটা, কে এইটিন এর ভ্যালুটা বিয়োগ করবেন। মানে যদি 18 লাখ হইতো তাহলে কি হইতো, 21 লাখ মাইনাস 18 লাখ, মানে 3 লাখ টাকা ভ্যালু আছে আমার পুট অপশনে, হ্যাঁ। ঠিক না? হুম। সেটাই, এভাবে করে আমি জাস্ট একটা ফর্মুলা লিখে দিই, যাতে আমার বারবার এই জিনিসটা করা না লাগে। এভাবে করে তাহলে আমি প্রথমে হচ্ছে লাস্টের নোডের প্রতিটার ভ্যালু বের করছি, হুম। প্রতিটার আমি প্রতিটা লাস্ট নোডের প্রতিটার পুট অপশনের ভ্যালু বের করছি, যে পুট অপশনে কত ভ্যালু আছে। ওকে, হুম। আচ্ছা, এখন আমাকে কি বলতে হবে, আমাদের যাইতে হবে পিছনে। আমার করতে হবে কি, পিছনে যাইতেছি আমি, এখান দিয়ে যাবো এখানে। আচ্ছা, তাহলে এইটার জন্য এই কোয়ার্টার 19-এর এই যে ফার্স্ট, এই যে আপ, ঠিক না, 23,96,000, এটা খেয়াল করি, এটার আপেও হচ্ছে ভ্যালু 0, লোতে হচ্ছে, ডাউনে হচ্ছে 0, তো আমার এখানে ভ্যালু কত আসছে, 0ই আসছে, ঠিক না? হুম। তো সেটাকে আমি ফর্মুলা দিয়ে মেনশন করে দিছি, যে এইটা টাইমস, মানে এই যে আমার ফার্স্টের ভ্যালু L18, যেটা কিনা হচ্ছে আমার পুট অপশনের ভ্যালু, টাইমস হচ্ছে আমার এটা কি, কোয়ার্টার 3 এর প্রবাবিলিটি, এটা হওয়ার প্রবাবিলিটি, হুম। প্লাস আমার ডাউনের ভ্যালু, ডাউনের পুট অপশনের ভ্যালু, ইনটু ডাউন হওয়ার প্রবাবিলিটি, এটা হুম। ইনটু বা টাইমস হচ্ছে আমার কিসের সাথে গুণ করছি, আমার এই যে কোয়ার্টার 2 এর, আমার কি ডিসকাউন্টিং করতেছি, রাইট, আমি পুরো ভ্যালুটাকে ডিসকাউন্টিং করতেছি, সো আমার হচ্ছে সেই ডিসকাউন্টিং ফ্যাক্টর। এভাবে করে আমি প্রতিটা আগের নোডের ভ্যালু বের করতেছি, যেহেতু এখানে প্রতিটা ফার্স্টে আপেও ছিল 0, ডাউনও ছিল 0, তো আমার ভ্যালু আসছে 0। এখানে খেয়াল করি, এখানে আমার আপের ভ্যালু ছিল 0, বাট ডাউনের ভ্যালু হচ্ছে 49,000 টাকা, বাট আমার এখানে আসছে কত, 20,146 টাকা। কেন? কারণ হচ্ছে আমি কি করছি, এই 0 টাকা টাইমস হচ্ছে কোয়ার্টার 2 এর আপ, হুম। প্লাস 49,000 টাকা ইন্টু কোয়ার্টার 2 এর ডাউন, রাইট, ইন্টু আমি ডিসকাউন্টিং ফ্যাক্টর ইউজ করছি। এভাবে করে প্রতিটার দেখাই, তাও দেখ, প্রবাবিলিটি। এই যে ডিসকাউন্ট, লাস্টে তো ডিসকাউন্ট, হ্যাঁ, লাস্ট ডিসকাউন্ট। লাস্টে তো ডিসকাউন্ট, ওগুলো না প্রবাবিলিটি, মানে ফার্স্টে হচ্ছে প্রবাবিলিটি ভ্যালু, এবং ওটার হচ্ছে প্রেজেন্ট ভ্যালু।
ফার্স্ট হচ্ছে প্রবাবিলিটি ওয়াইজ ভ্যালু, তারপর ওটাকে আমি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলাম। হুম, এটা হচ্ছে আমি সেকেন্ড কোয়ার্টারে নিয়ে আসতেছি এভাবে করে, ঠিক আছে? এভাবে করে প্রতিটা নোডে সেকেন্ড কোয়ার্টার আনবো, ঠিক আছে? হুম, আচ্ছা, এরপরে হচ্ছে কোয়ার্টার ওয়ান। তাহলে কোয়ার্টার ওয়ানের জন্য আমার কি, কোয়ার্টার ওয়ানে তাহলে এই যে এখানে দুইটা ভ্যালু, একটা এখানে হচ্ছে জিরো, আপ ভ্যালু জিরো ফার্স্টেরটার, আর এখানে হচ্ছে 20,000। তাহলে জিরো ইন্টু কোয়ার্টার ওয়ানের আপ হওয়ার প্রবাবিলিটি টাইমস হচ্ছে প্লাস হচ্ছে এই যে ডাউনের ভ্যালু টাইমস কোয়ার্টার ওয়ানের ডাউন হওয়ার প্রবাবিলিটি ইন্টু হচ্ছে কোয়ার্টার ওয়ানের প্রিভি ফ্যাক্টর বা ডিসকাউন্টিং ফ্যাক্টর হুম, দিলে আমি হচ্ছে প্রতিটা ভ্যালু হয়ে করে আমার 4টা ভ্যালু বের করছি। সেম ভাবে আমি আমার আগের কোয়ার্টার ফোরেরও ভ্যালু বের করলাম। এভাবে করে হচ্ছে আমি শেষমেশ আমার আলটিমেট বুটের ভ্যালু বের করছি কোয়ার্টার, ঠিক আছে? হুম, এতটুকু কি ক্লিয়ার? হুম, হুম, আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ইনশুট পোর্টফোলিও বের করতে হয়। ইনশুট পোর্টফোলিও কিভাবে বের করে? ইনশুট পোর্টফোলিও বের করা হচ্ছে পুট অপশন ডাইনামিক্স এর আমার ভ্যালু, ঠিক আছে? পুট অপশনের ভ্যালু প্লাস হচ্ছে আমার পোর্টফোলিওর ভ্যালু। কি? পুট অপশনের ভ্যালু প্লাস আমার পোর্টফোলিওর ভ্যালু হচ্ছে আমার ইনশুট পোর্টফোলিও ভ্যালু। মানে আমি জাস্ট যেটা করছি, এই যে এখানে যে দুইটা ভ্যালু আছে, এই যেটা হচ্ছে আমার কি পোর্টফোলিও ভ্যালু হুম। নীলটা, আর এটা হচ্ছে আমার পুট অপশনের ভ্যালু, এই দুইটা যোগ করলে আমার আসতেছে ইনশুট পোর্টফোলিও। দ্যাটস ইট। এই খেয়াল করে যে 20 লাখ আর এখানে হচ্ছে 1,23,124, দ্যাট মিনস আমার এখানে টোটাল আসতেছে 21,23,124। সেম ভাবে আমি জাস্ট ইনশুট পোর্টফোলিও মানেই হচ্ছে আমার পুট অপশন ডাইনামিক্স এর দুইটাকে যোগ করা। আচ্ছা, আমি আবার বলতেছি, এগুলো আমার করতে হইতেছে কারণ হচ্ছে আমার এই জিনিসগুলা বাংলাদেশে নাই, তো আমার এই জিনিস ইনশুট পোর্টফোলিও ক্রিয়েট করতে হইতেছে, পুট অপশন ডাইনামিক্স ক্রিয়েট করতে হইতেছে। আচ্ছা আচ্ছা, সেম ভাবে এখন আমার লাগবে হচ্ছে কল অপশন ডাইনামিক্স, ঠিক আছে? পুট অপশন ডাইনামিক্স এর মতোই আমার কাজ এখানে পুরোটা। ফার্স্টে হচ্ছে আমি হচ্ছে আগে এই ভ্যালু কিভাবে বের করতে সেটা আমার জানার দরকার নেই, এটা তো আমি ফার্স্টে ই করি পোর্টফোলিও কিভাবে বের করতে সেটা যেভাবে বের করতে সেটাই রাইট। হুম। এটা তো বুঝছিস উপরের গুলা। হ্যাঁ, মানে পুট পুট অপশন ডাইনামিক যা, কল অপশন ডাইনামিক সেমই করা হয়েছে, সেম, একভাবেই বাট হচ্ছে। জিনিসটা হচ্ছে ইয়েটা আলাদা। এখানে কি স্ট্রাইক প্রাইসের উপরে শুধুমাত্র যদি যায় তাহলে আমার ভ্যালু আছে, স্ট্রাইক প্রাইসের নিচে যদি যায় ভ্যালু থাকে না। লাস্ট নটটা হচ্ছে চেঞ্জ, এই তো। হ্যাঁ মানে ওই তো, মানে আজকের কন্ডিশনটা যে চেঞ্জ, ভ্যালুটা এটা জাস্ট হচ্ছে ওই এখানে অনুযায়ী। কন্ডিশনটা চেঞ্জ হ্যাঁ, হ্যাঁ, জাস্ট, এখানে কন্ডিশনটা জাস্ট একটু চেঞ্জ, আর বাদ বাকি আর সব কোনো কাজ কিছু হচ্ছে। চেঞ্জ না, ফর্মুলা টর্মুলা সবই সেম, জাস্ট আমার এখানে কন্ডিশনটা চেঞ্জ, হ্যাঁ, ঠিক আছে? জাস্ট এই লাস্টের কন্ডিশনটাই চেঞ্জ, বাদ বাকি সব হচ্ছে আগের মতো। আগের মতো বাকি বাকি সবকিছু আগের মতো। আচ্ছা, নাও আমাদের হচ্ছে এখন কল ডেটা বের করতে হবে। আমি এটা দুইটা ওয়েতে করছিলাম, এখন যে যেটা চায় সে যে কোনো একটা মেথড ইউজ করতে পারবে। আচ্ছা, এখানেও সেম ভাবে। তো প্রথমে হচ্ছে আমি কোয়ার্টার থ্রি দিয়ে শুরু করব, ডেল্টা ক্যালকুলেট করতে, ঠিক আছে? তো আমার এখানে কি ভ্যালু কি, লাস্টে লাস্টে তো আমি ভ্যালুয়েশন বের করতে পারবো না, লাস্টে কোয়ার্টার তো ভ্যালু নাই কোনটারই। লাস্টে কোয়ার্টার তো আমি ডেল্টার ফর্মুলাতে তো আমার কি করতে হয়, ডেল্টা ফর্মুলা হচ্ছে আগের নোড লাগে, তাহলে আমার কোয়ার্টার থ্রি এর আগের পরের নোটগুলো কি, ডেল্টা বের করার জন্য পরের নোটগুলো লাগে। তো আচ্ছা, কোয়ার্টার থ্রি এ কিন্তু এর পরে আর কোনো নোড নাই, তো আমার কোয়ার্টার থ্রি এর জন্য কোনোই ডেল্টা আমি বের করতে পারতেছি না। তো আমি বের করতে পারবো কি আগের নোটগুলোর জন্য। তো ডেল্টা বের করার ফর্মুলা কি দেখ, কি বলছে, কল অপশন ডাইনামিক্স 18 মাইনাস কল অপশন ডাইনামিক্স L20, তাহলে এটা কি ডিভাইডস বাই L18 L20 K18 K20। দেখি L18 L20 কি। আচ্ছা, এটা হচ্ছে আমার L18 রাইট, ভ্যালু হুম, কল অপশনের ভ্যালু, এটা হচ্ছে L20 ডিভাইডেড বাই K18 মাইনাস K20, মানে হচ্ছে আমার যখন আমি কি করলাম উপরে কল অপশনের ভ্যালু আপের ভ্যালু মাইনাস কল অপশনের ডাউনের ভ্যালু ডিভাইডেড বাই পোর্টফোলিও ভ্যালু ইন আপ মাইনাস পোর্টফোলিও ভ্যালু ইন ডাউন, এটা হচ্ছে আমার ডেল্টা বের হলো। আবার বলতেছি, আমি হচ্ছে প্রতিটা নোডের কি করব, এখানে চলে আসি। আমার যখন এই মানে যেহেতু আমার এই নোডগুলো নাই, তো আমার এই নোড থেকে শুরু করতে হবে। এই নোডের ভ্যালু বের করার জন্য আমার এর আগের নোড, এই যে এই নোড আর এই নোড, হুম, কল অপশনের যে ডাইনামিক্স আছে সেই ডাইনামিক্সের কল অপশনের আপ ভ্যালু মাইনাস কল অপশনের
ডাউন ভ্যালু ডিভাইডেড বাই পোর্টফোলিওর ভ্যালু আপ মাইনাস পোর্টফোলিও ভ্যালু ডাউন। ওকে, হ্যাঁ, প্রত্যেকটা এইভাবেই যাবে। এভাবে করে প্রতিটার আমি হচ্ছে বের করছি। কেউ ফর্মুলা দেখলে তো বুঝতে পারবে। হ্যাঁ, ফর্মুলা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। আচ্ছা। আর এখানে যেটা করছে সেম জিনিস, এখানে একটা ফর্মুলাটা আলাদা। আমি হচ্ছে ইনস্টিটিউট পোর্টফোলিওর আপ মাইনাস ডাউন ডিভাইডেড বাই ইকুইটি পোর্টফোলিওর আপ মাইনাস ডাউন। ইনস্টিটিউট পোর্টফোলিওর তো ইনস্টিটিউট তো একটাই, ইনস্টিটিউট পোর্টফোলিও তো তার কল অপশনের ভ্যালু আর পোর্টফোলিও ভ্যালু এমন কোনো ভেজাল নাই। ইনস্টিটিউট পোর্টফোলিওর আপ মাইনাস ডাউন ডিভাইডেড বাই ইকুইটি পোর্টফোলিও তো যেটা আছে ইকুইটি পোর্টফোলিও আপ মাইনাস ডাউন, সেভাবে আমি ডেল্টা বের করতে পারি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ফার্স্টটাই সোজা। হ্যাঁ মানে এটা তো আমি একটা শীটেই থাকি, ডেল্টা ওয়ান মেথডে ক্যালকুলেশন মেথডে, ডেল্টা ক্যালকুলেশন মেথড দুইটা আমার শীট একসাথে করতে হয়। হুম, ঠিক ওকে, আছে। হুম। আচ্ছা, দেন হচ্ছে আমার ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন। আই হেট দিস হুম। পার্ট। আচ্ছা, এগুলো তো উপরে যেটা সেটা তো আমার কপি পেস্ট করছি আগের মতো, জাস্ট কম্পাউন্ডিং রেট গুলো আনছি, তারপরে এ ডি পি ইউ এগুলো নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা, তো আমি যাই, প্রথমে শুরু করছি আমি এটা, আমার আমার কি আমি পোর্টফোলিও শুরু করছি কোয়ার্টার টু থেকে, কোয়ার্টার থ্রি 2018, রাইট? হুম। আমার আট আপ, মানে এখানে আমার শুরু, এখান থেকে শুরু। হুম। আচ্ছা, তো 20 লাখ টাকা নিয়ে আমি শুরু করছি। তো আমার ইনস্যুট পোর্টফোলিও কত এটা তো আমি জানি, তো যে আমি এটা ফার্স্টেই বের করলাম যে 21,23,125 টাকা, রাইট? ইনস্যুট পোর্টফোলিও যে বের করছি, ফার্স্ট নোট, হুম। এখানে লিঙ্কও করা আছে যে ইনস্যুট পোর্টফোলিও D25। হুম। তারপরে হচ্ছে ইনিশিয়াল ডেল্টা। ইনিশিয়াল ডেল্টা কি, এটা তো আমার ওই ডেল্টা থেকেই পাইছি আমি নাকি? হুম। দেখ, ইনিশিয়াল ডেল্টা এই যে 0.4516, হুম। ঠিক আছে, হুম। মানে আমি জাস্ট বসাচ্ছি। হুম। এখন আমি যেটা করব, আমার যেটা হইতেছে, তো বলতেছে কি, আমি যখন পোর্টফোলিওটা স্টার্ট করতেছি আমাকে বলতেছে যে তুমি ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন করার জন্য, তোমার রিস্ক কমানোর জন্য, তোমার পোর্টফোলিওকে ইনসিওর করার জন্য, এই যে 2 লাখ না সরি 21,23,000, এটা তোমার করার জন্য, এটা ইনসিওর করার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমার ডেল্টা বানাইতে হবে 0.4516। তো ডেল্টা 0.4516 মানে কি, তুমি হচ্ছে এখন ইনভেস্টমেন্ট করবা 0.4516, মানে ডেল্টা মানে যেটা, ডেল্টা মানে হচ্ছে ওই অংশটুকু আমার স্টকে ইনভেস্টমেন্ট করব। ডেল্টা মানে হচ্ছে আমার ডেল্টা যতটুকু, আমার টোটাল পোর্টফোলিও অতটুকু অংশ আমি স্টকে ইনভেস্ট করব। তো আমার বলতে তাহলে আমার 20 লাখে 0.4516 হচ্ছে 903, এই টাকাটা আমি হচ্ছে তাহলে ইকুইটিতে ইনভেস্ট করব, স্টকে ইনভেস্ট করব। তো বাকি অ্যামাউন্টটুকু আমি তাহলে কিসে ইনভেস্ট করব? রিস্ক ফ্রি। রিস্কি অ্যাসেটে ইনভেস্ট করব। কেন করলাম? আমি চাই যে আমার ইনস্যুট পোর্টফোলিও ভ্যালু থাকুক, আমি আর রিস্ক নিতে চাই না। আমি চাই যে আমার, ঠিক আছে, আমার 21,23,000 আসছে, আমি 21,23,000ই থাকুক, আমি এর বেশি রিস্ক নিতে চাই না। এই রিস্ক কমানোর জন্য আমি যে ডেলটা সেই অনুযায়ী আমি ইনভেস্টমেন্টে আসলাম। ওকে, আচ্ছা, এখন আমার কি হইতে পারে, আমার ফার্স্ট থেকে এরপরে হচ্ছে আপ হইতে পারে, আবার ডাউনও হইতে পারে। তো প্রথমে আপ দেখি, কোয়ার্টার ফোর 2018 আমার আপ হইতে পারে, ডাউন হইতে পারে। প্রথমে আপ দেখতেছি, তো আপে আমার কি হইতে পারে, যদি আমার আপ মানে কি, আপ বলছিলাম কি, যে আমার শেয়ার প্রাইস বাড়তেছে, হুম। রাইট? হুম। আচ্ছা, আপ মানে হচ্ছে শেয়ার প্রাইস বাড়তেছে। আপের পরিমাণ কত ছিল? 1.07, রাইট? হুম। 1.07, তাহলে আমার ছিল কত ইকুইটি, না সরি, টোটাল ভ্যালু ছিল 2 লাখ, সরি বারবার কেন 2 লাখ বললি, 21 লাখ। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো ওইটা আমার হয়ে যাবে কি, এই যে 1.07 দিয়ে গুণ করার কথা, আবার হচ্ছে আমি এখানে কি করছি, আমি হচ্ছে এখানে ওই 100% ইকুইটি পোর্টফোলিও থেকেই বসায় দিছি আইনা আইনা। আচ্ছা। সেম কথা, কারণ হচ্ছে আমি বারবার আবার 1.07 দিয়ে বারবার গুণ করার দরকার নেই, রাইট? কারণ আমি এই একই কাজটা
করছি আমি একবার ইকুইটি পোর্টফোলিওতে। তো আমি প্রতিটা জিনিস হচ্ছে সেখান থেকে জাস্ট এনে এসে বসায় দিছি, তো সবাই এটা করতে পারে। একটা শর্টকাট, এই অংশটুকু 100% ইকুইটি এটা ভ্যালুটা আগে আগে বসায় দিবে, ঠিক আছে। হুম। আচ্ছা, যেটা ছিলাম আর কি। তো প্রসিডিউরটা বুঝছে, আমি যেটা করতে পারতাম আমি হচ্ছে এই এই 21,23,000 ইন্টু 1.07 দিতে পারতাম, আবার আমি হচ্ছে এইটাও করতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সরি 21 লাখ না, 20 লাখ হবে মনে হয় নাকি, হ্যাঁ। 20 লাখের অ্যামাউন্টটা, হ্যাঁ ওটা তো হচ্ছে জাস্ট ইয়ের ভ্যালুটা। ঠিক না? আচ্ছা হুম। আচ্ছা, যেটা আমি এটা করছি অলরেডি, তো আমি এটা এখানে বসাইছি। তারপর হচ্ছে আমার ইনস্যুড পোর্টফোলিও ভ্যালু। আচ্ছা, এখন যেটা হইতে পারে যে আমার তাহলে এই যে, তাহলে আমার কি বলতেছে এই নোডে, তাহলে আমার বেড়ে হইতেছে 21,44,000। তো 21,44,000-এর মধ্যে তাহলে 0.4516 কত, 968। তাহলে আমার আগে ছিল 903, তাহলে আমার এখন স্টক বাইরে গেছে 968, হুম। কারণ আমার তো ডেল্টা আগেরটাই আছে এখনো নাকি। হুম। রিইনভেস্টমেন্ট করার আগ পর্যন্ত তো আমার, আমি দেখলাম যে কোয়ার্টার 4-এ এসে আমার স্টক পোর্টফোলিওর ভ্যালু বেড়ে গেছে, পোর্টফোলিও ভ্যালু বেড়ে 21,44,000 হয়ে গেছে। কত থেকে 21,23,000 ছিল, 21,44,000 হয়ে গেছে। আর আমি এটাও দেখলাম যে 21,44,000-এর মধ্যে যেহেতু আমার ডেল্টা ছিল 0.45, তো 0.45 অনুযায়ী আমার ইকুইটি পোর্শন বেড়ে হয়েছে 9,68,000, যেটা ছিল হচ্ছে 9,03,000। তাহলে আমার এই 21,44,000-এর মধ্যে 9,68,000 যদি আমার ইকুইটি হয়, তাহলে বাকি অ্যামাউন্ট আমার কি রিস্ক ফ্রি। রিস্ক। এটা এইভাবে বের করা যায়। আবার দেখ কিভাবে বের করছি, আমার টি বিল তো গ্রো করছে না, হুম। টি বিল গ্রো করছে কত রেটে, ওয়ান আমি তো টি পয়েন্ট বিল গ্রো করার রেট গুলো আমি জানি, রাইট। হুম। এই যে প্রতিটা তো টিবি ই টু দিবা আর টি আমি জানি, রাইট। হুম। তো তো আগেই বের করছি, রাইট। এইভাবে করে আমি সেটাও বের করলাম। আচ্ছা, তাহলে আমি খেয়াল করতেছি যে আমার তাহলে টোটাল ভ্যালু কত। তাহলে আমি দেখতে পারলাম যে কোয়ার্টার 4-এ যদি আসলেই আমার শেয়ার প্রাইস জিনিসপত্র বেড়ে যায়, তাহলে আমার এই 21,34,000-এর মধ্যে কি হইতেছে, আমার ইকুইটি 9,68,000 টাকা বাড়ছে। কারণ আমি কিন্তু এই পুরো 21 লাখ ইনভেস্ট করি নাই, আমি কি 100% ইকুইটিতে ইনভেস্ট করছি, না। করি নাই। কিন্তু আমি 100% ইকুইটির 0.45-এ ইনভেস্ট করছি। এই 21,43,000-এর আমি জাস্ট 0.45 অংশে ইনভেস্ট করছি। তো আমার 0.45 অংশে ইনভেস্টমেন্টের ভ্যালু হচ্ছে 9,68,000। দ্যাট মিনস 9,03,000 থেকে 9,68,000-তে গেছে। সেকেন্ড আমি কি করলাম, আমি টি বিলে ইনভেস্ট করছিলাম, এটা আমার রিস্ক ফ্রি, এটাতে আমার কোনো কিছুই হবে না। তো টি বিলে ইনভেস্টমেন্ট ছিল 12,19,000, সেটা আমার কন্টিনিউয়াস রেটে বেড়ে, এই যে 1.005-এ বেড়ে, ঠিক না, 1.005-এ বেড়ে গিয়ে আমার হইতেছে কত, এই যে 12,26,000। হুম। এক 12,19,000 ছিল, 12,26,000, তো টোটাল আমার ভ্যালু কত দাঁড়ালো, 2 লাখ, সরি 21,94,000। হুম। তো অবভিয়াসলি আমি যদি টোটালি 100% ইকুইটিতে ইনভেস্ট করতাম, সেটা থেকে আমি অনেক বেটার জায়গায় আছি 21,94,000-এ, রাইট। হ্যাঁ। আচ্ছা, তো এইগুলো এলা এলা কি হয়েছে, রিব্যালেন্সিং করার আগে এই অবস্থা, ঠিক আছে। রিব্যালেন্সিং করার আগে আমার এই সিচুয়েশন, আমি দেখতেছি কোয়ার্টার 4-এর শেষে আমার এই অবস্থা। তো এখন আমি কি করবো, রিব্যালেন্সিং করবো, ঠিক আছে। কারণ কি আমার এখন এই 21,94,000-এর মধ্যে রিস্কি পোর্শন আসা পড়ছে। তো বলতেছে যে আমার ডেল্টা তো আমি বের করে আসছি, রাইট, কল ডেটা বের করে আসছি। তো বলতেছে এই কোয়ার্টার 4-এর মানে ফার্স্ট আপের নোডের ডেল্টা হচ্ছে, আবার নতুন ডেল্টা হচ্ছে 0.6937। কারণ কি, ডেল্টা বাড়ছে কেন, কারণ শেয়ারের দাম বাড়তেছে। তো শেয়ারের দাম যদি বাড়ে তাহলে ডেল্টা বাড়বে, তো ডেল্টা বেড়ে গেছে 0.6937। তো যদি ডেল্টা 0.6937 আগে ছিল কত, 0.4516, এখন বলতেছে 0.6937, তাহলে ডিফারেন্স কি, পজিটিভ না নেগেটিভ। পজিটিভ। এর মানে হচ্ছে আমার আরো স্টক কেনা উচিত, কিনতে হবে বাধ্যতামূলক, হুম। ঠিক না। আমার তো 0.4, আমার পুরো টোটাল পোর্টফোলিওর মধ্যে শুধুমাত্র 0.45 ছিল আমার ইকুইটি, বাট আমাকে এখন বলতেছে 0.69 তুমি ইকুইটি আনো। তাহলে আমার কত পোর্শন আনতে হবে ইকুইটি, এটা আমি এখানে বের করছি, দেখ। এই যে তাহলে 0.6937 মাইনাস হচ্ছে 0.4516, এটা ডিফারেন্স হচ্ছে তাহলে কত, এই যে 0.2412, 421, এতটুকু পরিমাণ স্টক আমাকে এখন আরো বাই করতে হবে।
আমার পোর্টফোলিওকে ডাইনামিকে রূপান্তর করার জন্য। তো আমি কি করলাম, আমি শেয়ার বাই স্টক করলাম হচ্ছে এতটুকু অ্যামাউন্ট। শেয়ারের দাম তো এই যে 21,44,000 টাকা এই কোয়ার্টার শেষে, রাইট? তো অতটুকু কতটুকু অ্যামাউন্ট বাই করছি, 0.2421 অ্যামাউন্টে বাই করছি, 5,19,000 টাকা অ্যামাউন্ট। এখন খেয়াল কর, যদি আমি 5,19,000 অ্যামাউন্টের স্টক কিনি, তাহলে আমার শেয়ারও বিক্রি করতে হবে এত টাকার, কারণ আমি টাকাটা ফাইন্যান্সিং করবো কিভাবে? টি বিল থেকেই তো। টি বিল থেকে যে টাকাটা পাইছি সেটা থেকেই তো আমি এটাকে সেল করে বাই স্টক কিনবো নাকি? স্টক গুলা কিনতেছি কই, কিসের থেকে? আমার কোনো কিছু বিক্রি করে। সেটা কি বিক্রি করবো? আমার তো আছেই টি বিল, আর তো কিছু নেই। আমার আইদার টি বিল বিক্রি করতে হবে আর অথবা স্টক বিক্রি করতে হবে। তো যেহেতু আমার কিনতেই হইতেছে স্টক, তো আমি স্টক তো আর বিক্রি করবো না, আমার বিক্রি করতে হবে কি, টি বিল। তো টি বিল বিক্রি করলাম 5,19,000 টাকা বিক্রি করবো। তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়াইলো? তাহলে আমার আলটিমেটলি দাঁড়াইলো যে আমার যেহেতু নতুন ডেল্টা অনুযায়ী আমার ইকুইটি হচ্ছে 14,87,000। ঠিক আছে? কিভাবে বের করলাম? আমার তাহলে টোটাল কত, যে 0.6937 ইন্টু 21,44,000 টাকা। 21,44,000-এর আমি এখন 0.6937 অ্যামাউন্ট আমার পোর্টফোলিওতে রাখবো। 21,44,000 টাকা আমি ইকুইটি পোর্টফোলিওর 0.6937 যদি রাখি, তাহলে আমার 14,87,000 টাকা আমার নিউ পোর্টফোলিও। আর টি বিল ছিল হচ্ছে 12 লাখ, সেটা থেকে আমি 5 লাখ বিক্রি করে দিতেছি, তো আমার থাকতেছে 7 লাখ। তো টোটাল আমার ভ্যালু কিন্তু 2 লাখ, সরি 21,94,000-ই আছে। বাট আমি হচ্ছে কি করলাম, ডেল্টা অনুযায়ী স্টক আর সেলের মধ্যে, স্টক আর টি বিল, ট্রেজারি বিলের মধ্যে আমি অ্যাডজাস্টমেন্ট করলাম। ওকে, এভাবে করে আমি হচ্ছে নিচের কোয়ার্টারও করলাম। এখানে খেয়াল কর, এখানে যখন ডাউন হয়েছে, তো খেয়াল কর আর একটা জিনিস খেয়াল করে দেখ, শেয়ার প্রাইস দাম কমুক বা দাম বাড়ুক, তোর টি বিল তো একটা রিস্কি, সে তো তুই পাবি, রাইট? তাহলে 12,19,000 যেটা ছিল সেটা কত বেড়ে হবে, কত? 12,26,000। এটা তো ইনএভিটেবল, রাইট? গেল। আর এই অ্যামাউন্টটা কি, তো এটা তো তুই ইকুইটি পোর্টফোলিও থেকে পাইছো, যে শেয়ারের দাম কমে গেছে, এই জন্য তো 18,65,000 গেছে। তোর 20 লাখ টাকা পোর্টফোলিও ইকুইটিতে তুই যদি রাখতি, তাহলে তো 18,65,000 হয়ে যেত। তো এটা তো 100% ইকুইটির অংশটুকু। আচ্ছা, তো ওটা বাদ। তো আমার এখন যেতেছে কি, যেহেতু আমার শেয়ারের দাম কমে গেছে, কমে কত হয়েছে, 18,65,000। তো এই 18,65,000-এর মধ্যে আমার অংশ কতটুকু, ডেল্টা পরিমাণ, ঠিক না? ইনিশিয়াল তো ডেল্টা ছিল 0.4516। তো 0.4516 এর পরিমাণ এই 18 লাখে 0.45 হচ্ছে 8,42,000। তাহলে আমার শেয়ারের দাম কমে গেছে, 903 ছিল, এখন হয়ে গেছে 842। আর টি বিল আমার কত, টি বিল তো বাড়ছে, অ্যাজ ইউজুয়াল বাড়বে সবসময়, সেটা হয়ে গেছে 12,26,000। তো টোটাল আমার পোর্টফোলিও ভ্যালু 20,68,000, যেটা কিনা আপ হইলে হইতো 21,94,000, সেটা আমার হয়ে গেছে 20,68,000, যেটা কিনা আমার ইনিশিয়াল থেকেও কম। তো আমার বলতেছে যদি আসলেই শেয়ারের দাম কমে যায়, তাহলে আমার নিউ ডেলটা হচ্ছে 0.16। তখন বলতেছে ঠিক আছে, যেহেতু শেয়ারের দাম কমে যেতেছে, তুমি শেয়ারে কমায় দাও, শেয়ারে তুমি তোমার এক্সপোজার কমায় দাও, তুমি হচ্ছে টি বিল এক্সপোজার বাড়ায় দাও। তো শেয়ারে যদি আমি এক্সপোজার কমাইতে চাই, আমার শেয়ারে অলরেডি এক্সপোজার কত ছিল, 0.4516, আমার করতে হবে 0.1698, ছিল 0.4516 ইনিশিয়াল অনুযায়ী, আমার করতে হবে 0.1698। তো আমার কতটুকু বিক্রি করতে হবে, এই অ্যামাউন্টটুকু, 0.2819। তো 0.2819 আমি যদি বিক্রি করি, তাহলে আমার এই 18 লাখ টাকার আমার ইকুইটি পোর্টফোলিও, ঠিক না? তো সেটার 0.2819 বিক্রি করা মানে হচ্ছে 5,25,000 টাকা বিক্রি করে দেওয়া। তাহলে আমার সেম অ্যামাউন্টের টি বিল কিনতে হবে 5,25,000 টাকা, রাইট? আচ্ছা, তো যদি 5,25,000 টাকা আমি বিক্রি করে দেই, তাহলে আমার শেয়ার থাকে কত, 8,42,000 মাইনাস 5,25,000 মানে 3,16,000, রাইট? 8,42,000 মাইনাস 5,25,000, সেটাকে আবার আমি আবার বলতে পারি না, 18,65,000 ইন্টু 0.1698, এটাও তো একই সেম কথা না? আর টি বিল আমার তাহলে কত, টি বিল ছিল হচ্ছে 12 লাখ, এখন আর 5 লাখ যোগ হলে 17 লাখ। এভাবে করে আমার আসলো 20,68,000। এভাবে করে আমি প্রতিটা নোডের জন্য সেম কাজটা রিপিট করব। আচ্ছা, ইউএলআর গুলো কি জন্য বলতেছি, এভাবে আগে প্রথম কাজ হচ্ছে আমি প্রতিটা কোয়ার্টারের জন্য সেম ভাবে এই জিনিসগুলো বের করতেছি। হ্যাঁ, আগে হচ্ছে আমি পোর্টফোলিও অংশটুকু বের করলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে কাজ হচ্ছে
দেখি আমি কি করছি এরপরে। দেখ, ট্রেজারি বিল 7,07,393, এটা কেন? দেখ হলুদ গুলা, ঠিক আছে, আমি একটা হলুদ আরো ইউজ করছি, একবার কালো আরো ইউজ করছি, আবার হলুদ আরো ইউজ করছি। তাহলে দেখ এখানে যে ভ্যালু গুলো আছে এগুলো সবগুলো হচ্ছে আমার প্রতিটা নোডের সেই হলুদ ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করে। প্রতিটা নোডের, আমি বলতেছি প্রতিটা নোডে আমার ট্রেজারি বিল, পোর্টফোলিও একটা অংশ, ঠিক না? ট্রেজারি বিল, পোর্টফোলিও ভ্যালু, ইকুইটি ভ্যালু, প্রতিটা নোডের আমি এখানে নিতেছি। আমি কিন্তু সবগুলা নোড নিতেছি না, আমি শুধুমাত্র সিলেক্টিভ হলুদ কালার গুলো নিতেছি। এখন হচ্ছে হলুদ কালার গুলা কি? হলুদ কালার গুলা হচ্ছে আমার এক্স্যাক্টলি রিয়েল লাইফে যেটা হয়েছে। আমার তো অলরেডি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতেছে, রাইট? পিছনের থেকে আমি ক্যালকুলেশন করতেছি। আমি 2020-এ দাঁড়ায় আছি, তো 2018 রিয়েল লাইফে কি হয়েছে, প্রাইস কমছে নাকি বাড়ছে সেটা আমি জানি না, ঠিক না? আমি ইন্ডেক্স দেখলেও জানতে পারবো। তো আমি যদি দেখি ইন্ডেক্স দেখলে বা শেয়ারের প্রাইস গুলো দেখলে আমি বুঝতে পারবো যে কি অবস্থা। যদি দেখি যে যেমন যেটা হয়েছিল কোয়ার্টার 3 থেকে কোয়ার্টার 4 অ্যাকচুয়ালি শেয়ারের প্রাইস বাড়ছে, তো আমার তাহলে অ্যারোটা কি আপের দিকে। এটা কতটুকু বাড়ছে ম্যাটার করে না, তোর জাস্ট দেখাইতে হবে যে রিয়েল লাইফে কি বাড়ছে না কমছে। আর তুই যদি দেখো যে হ্যাঁ ইন্ডেক্স বাড়ছে, ইন্ডেক্স ছিল কোয়ার্টার 3 2018-এ 5,000, সেটা কোয়ার্টার 4 2018 হয়ে গেছে 5,500, দ্যাট মিনস হচ্ছে তাহলে তোর হলুদ কালারটা হবে এই লাইনটা, ঠিক আছে? এই লাইনটা তো সেই নোটটা হবে তোর আপ। আবার যেমন এরপরে কি হচ্ছে, কোয়ার্টার 4 থেকে আবার কোয়ার্টার 1 2019-ও বাড়ছে, তো আমি এই জন্য আবার আবার সাইন দিচ্ছি বাড়ার, তারপর আবার দেখা গেছে কমছে, দেখছিস? এভাবে করে কমার সাইন গুলো আমি আবার দিতেছি। তাহলে আমি অ্যাকচুয়ালি আমার রিয়েল লাইফে যেটা হয়েছে সেটাকে আমি ডিনোট করছি, ডিনোট করে সেই অ্যামাউন্ট গুলো আমি এখানে বসাই, দ্যাটস ইট, আর কিছুই না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন মোরাললেস শেষ। আচ্ছা, এখান থেকে আর কোন টাইপের কোশ্চেন করতে পারে স্যার? কি টাইপের কোশ্চেন করতে পারে? এখান থেকে স্যার যে কোনো মানে যেটা আমাদের ভাইভাতে, সরি ইয়ে কি বলে প্রেজেন্টেশন, আমার যেটা জিজ্ঞেস করছিল, প্রতিটা নোড এক্সপ্লেন করতে বলবে, বা যে কোনো একটা নোড ধরে সে র্যান্ডমলি এক্সপ্লেন করতে বলবে, বা বলবে যে এই যদি ডেল্টা যদি এখানে 0.4 হইতো তাহলে কি হইতো, ঠিক আছে? বুঝতে মানে যে কোনো একটা কিছু বলবে যে এই ডেল্টা যদি এটা হতো, মানে তোমার নোড কেন বাড়ছে কমছে তোমার বুঝতে হবে। আচ্ছা, স্যার বলতে পারে যে আচ্ছা ঠিক আছে ডেল্টা যদি এখানে যেমন এখানে 0 আছে, ডেল্টা যদি 0 না হয়ে 3 হইতো তাহলে কি হইতো, এরকম ফর এক্সাম্পল। আচ্ছা, স্ট্যাটিক অ্যাসেট অ্যালোকেশন মানে হচ্ছে আমি নরমালি যেরকম অ্যালোকেশন করি, ঠিক আছে? আমি হচ্ছে ইকুয়াল পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করছি সবগুলাতে, তখন শেয়ারের দাম ছিল এত টাকা করে, তাহলে আমি যদি আমার তাহলে 1,25,000 টাকা ইনভেস্ট করবো, শেয়ারের দাম ছিল 59 টাকা করে, তাহলে আমি কয়টা শেয়ার কিনতে হবে সেই শেয়ারের অ্যামাউন্ট গুলো বের করছি, ঠিক আছে? টোটাল ইনভেস্টমেন্ট 10 লাখ। আচ্ছা, টিবিল ইনভেস্টমেন্ট হচ্ছে আমার 10 লাখ, তো টোটাল আমি 50% স্ট্যাটিক অ্যালোকেশন করা হয়েছে। এখন হচ্ছে যেটা হচ্ছে পোর্টফোলিও ভ্যালু বের করতে হয়েছে। আচ্ছা, তাহলে আমি দেখ প্রতিটা কোয়ার্টারের ফার্স্ট হচ্ছে আমি এইগুলো তো জানি, রাইট? প্রাইস গুলো কি হবে সেইগুলো আগে বসাইছি, তো সেই এখানে প্রাইস অনুযায়ী তো, কোয়ার্টারের ক্লোজিং প্রাইস গুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই প্রাইস অনুযায়ী আমি পোর্টফোলিও ভ্যালু বের করতে পারবো, যেহেতু আমার শেয়ারের দাম, আমি শেয়ার কয়টা কিনছি সেটা আমি জানি, আমার হাতে শেয়ার কয়টা আছে এবং শেয়ার প্রাইস কত সেটা আমি জানি। তাহলে আমার হচ্ছে প্রতিটা পোর্টফোলিও ভ্যালু আমি এখানে বের করতে পারবো প্রতিটা কোয়ার্টার, এবং টোটাল অ্যাকচুয়াল ভ্যালুটা প্রতিটা কোয়ার্টারের ভ্যালু বের হইছে, রাইট? এভাবে করে তাহলে আমার যেটা হইতেছে সেইভাবে আমি স্ট্যাটিক পোর্টফোলিও যদি করি, স্টক, টি বিল, টোটাল, এভাবে করে হচ্ছে স্ট্যাটিক। তাহলে স্টক আর টি বিল কি, টি বিল তো কোনো কিছু রিলেশন নাই, টি বিল তো গ্রো করবে নিজের মতো, ওই যে কোয়ার্টারলি রেট অনুযায়ী, যে রিস্ক রেট অনুযায়ী, রাইট? ওই যে কম্পাউন্ডিং রেট গুলো অনুযায়ী। তো টি বিলের অ্যামাউন্ট গুলো এখানে বসাবি প্রতিটা কোয়ার্টারের, স্টকের গুলো তুই বের করতে পারলি সেটা বসাবি, তাহলে আমার টোটাল অ্যামাউন্ট বের হইলো, আমি রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে পারলাম, যেমন কত আসলো, ঠিক না? কোনো এগুলো দেখেন না কোনো কোশ্চেন? এনে স্যার কি বলতে পারে? এগুলো নিয়ে স্যার কিছু জানে না। এও দেয় না, জাস্ট হচ্ছে মানে নরমালি কেমনে করা যাইতে পারতো, মানুষজন নরমালি কেমনে করতো, জাস্ট গদ বাঁধা করা সেটাই, এটা হইতে পারতো, এটা দেখেন। নর্মালি মানুষজন যদি এত ভেজালে না দিত এগুলো তাহলে কি হতো। তারপরে যেখানে হচ্ছে ইকুইটি 100%, সে পুরো 20 লাখ টাকা ইকুইটিতে ইনভেস্ট করছে, তাহলে সেম জিনিস করতে, জাস্ট টি বিলটা নাই, ঠিক না? তাহলে এই যে পোর্টফোলিওতে দেখ টি বিলটা নাই,
তাহলে তার রিটার্নের কি অবস্থা হইতো সেটা বাই করছে। ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন আমি অলরেডি করছি, রাইট? হুম। সেটা অনুযায়ী আমার প্রাইসের ভ্যালু এইগুলা কই থেকে পাইছি? এগুলো কই এটাই থেকে? কিন্তু আমি এই যে এখানে করে রাখছিলাম, ঠিক ওই না? যে নিচে যে করে রাখছিলি। হ্যাঁ হুম। হ্যাঁ, এলে আমি এখানে করে রাখছিলাম, সেখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করছি কোনটা কি অবস্থা। তারপর বলতেছে যদি আমি সব রিস্কি ইনভেস্টমেন্ট রিস্কি শুধুমাত্র রিস্কিতে ইনভেস্ট করতাম তাহলে আমার রিটার্ন কত আসতো সেটা বাই করছি। তারপরে হচ্ছে 50% ট্রেজারেবল 50% ইকুইটি দিয়ে করছি তাহলে আমার রেজাল্ট কত আসতো সেটা বের করছি, হুম। ঠিক আছে? এটা অলরেডি একবার করলাম না? না, ওখানে যেটা করছি, ওখানে 50% ইকুইটি 50% স্টক করছি, আমি কোনো রিব্যালেন্সিং করিনি, বুঝছিস? আচ্ছা। আর এখানে যেটা করতেছে 50% ইয়ে করা হইতেছে, দেখ আমি দেখাইতেছি। কই যায় না কেন? এই যে দেখ, Q4 প্রথমে আমি কি করলাম, আগের মতো 10 লাখ টাকা ইনভেস্ট করবো হুম। স্টকে, 10 লাখ টাকা করবো ট্রেজারি বিলে। তো আমি শেয়ারের সংখ্যা বের করছি, কতগুলো আমার লাগবে ইনভেস্টমেন্ট করা, কতগুলো শেয়ার কিনছি টোটাল, এটাও আমি জানলাম। তারপর আমি বললাম কি, তাহলে আমি Q4 প্রাইস গুলো আমি জানলাম, সেটা বসাইলাম, তাহলে আমার শেয়ার কয়টা আছে সেটাও আমি জানি ওই কোয়ার্টারের জন্য, সেটাও আমি জানলাম। তাহলে পোর্টফোলিও ভ্যালু কত আমি সেটাও জানলাম, ঠিক আছে? বাট আমি বলতেছি যে আমার প্রতি কোয়ার্টার শেষে শেষে আমি চাই যে আমার ওয়েট 50%ই থাকবে, হুম। আচ্ছা। আমার 50%-80%ই থাকবে। আমি তাহলে এখন আমার দেখা যেতেছে কি, দেখ 10,27,000, তো আমার কিসে বাড়ছে, স্টকে বেড়ে গেছে না? হুম। 50% উপরে চলে গেছে না? এই 51% চলে আসছে কিন্তু। আর টি বিল চলে আসে 49, তো আমি কি কমাবো, আমার তাহলে স্টক একটু বিক্রি করে দিব। হুম। আচ্ছা, তাহলে এই যে দেখ, তাহলে আমি জানি যে আমার 50, আবার যদি আমার এখন 50, এই যে দেখ আমার তাহলে কি করতে হবে, আমার নতুন পিরিয়ড শুরু করার জন্য, নতুন কোয়ার্টার শুরু করার জন্য 50-50-তে আসতে হবে। 50-50-তে আসার জন্য আমার যেহেতু স্টকের ভ্যালু বেড়ে গেছে, 10,27,000 হয়ে গেছে, তো আমার হচ্ছে সেটা হচ্ছে আমার বিক্রি করতে হবে, স্টক বিক্রি করতে হবে। এখন আমি স্টক বিক্রি করবো কোনটা? এখানে সুন্দর মতো এটা লিফান একটু আগে জিজ্ঞেস করছে আমাকে, এখানে যেটা মনে রাখতে হবে, আমি দেখবো যে যেই কোয়ার্টারে সেই কোয়ার্টারের সবচেয়ে কম, সবচেয়ে বেশি দাম বাড়ছে কোন শেয়ারের, ভ্যালু মনিটারি ভ্যালুতে সবচেয়ে বেশি ভ্যালু কোনটা। তাহলে এখানে দেখ সবচেয়ে মনিটারি ভ্যালুতে সবচেয়ে ভ্যালু বেশি কোনটা, এইটার, গ্ল্যাক্সোস্মিথের, 13,098 টাকা। তো আমি যদি গ্ল্যাক্সোস্মিথ, এখন খেয়াল করে দেখ, আমি যদি গ্ল্যাক্সোস্মিথ বিক্রি করি তাহলে আমি কম শেয়ার বিক্রি করে অনেক তাড়াতাড়ি টাকা নিয়ে আসতে পারবো, রাইট? হুম। ঠিক না? বাট আমি হ্যাঁ। যদি জিপি বিক্রি করতাম, তাহলে জিপি বিক্রি করার মানে হচ্ছে আমার আরো অনেক টাকা বিক্রি করতে হবে, অনেকগুলো শেয়ার বিক্রি করতে হবে। তো আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে, যদি আমার স্টক বেড়ে যায় এবং সেটাকে যদি 50-তে, আমার যদি আবার 50% আনতে হয়, তাহলে আমি হচ্ছে এমন স্টক খুঁজে বের করবো যে স্টকে সবচেয়ে বেশি মনিটারি ভ্যালু, যেটাকে বিক্রি করলে আমি কম শেয়ার বিক্রি করে আমার এক্সাক্ট টাকাটা উঠে নিয়ে আসতে পারবো। তো আমি যেটা করছি, এখানে দেখছি যে গ্ল্যাক্সোস্মিথের দাম সবচেয়ে বেশি, তো গ্ল্যাক্সোস্মিথ আমি বিক্রি করবো। কারণ কতটুকু বিক্রি করবো, আমার যতটুকু ডিফারেন্স, ঠিক না, আমার যতটুকু আসছে 51% হয়ে গেছে 50% থেকে, যতটুকু পর্যন্ত বিক্রি করব কিসের, 2,23,000, হুম। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এতটুকু বিক্রি করব, তাহলে আমার কয়টা নাম্বার স্টক, দেখ সবচেয়ে কম পরিমাণ স্টক আমি বিক্রি করতে দিচ্ছি, 8টা মাত্র স্টক বিক্রি করতে দিচ্ছে। তুই যদি হ্যাঁ। অন্য কিছু বিক্রি করতি তাহলে তোর তাহলে কিন্তু ভেজাল হইতো, রাইট? তুই যদি যদি গ্ল্যাক্সোস্মিথের জায়গায় অন্য কিছু দে, ফর এক্সাম্পল দেখ আমি তোর দেখাই, এটা যদি দিতি তো 30টা শেয়ার বিক্রি করতে হবে, বাট আমি তাহলে আমার বেশি শেয়ার বিক্রি হচ্ছে না। হুম। যদি আমার শেয়ার বেশি থাকে, শেয়ার দাম যদি পরে বাইরে যায় তাহলে তো আমার জন্য আরো ভালো, তো আমি শেয়ার যত কম বিক্রি করা যায় তত চেষ্টা করবো। হুম। আচ্ছা, তাহলে এত টাকা বিক্রি করছি, তাহলে এত টাকা পরিমাণে আমি শেয়ার বিক্রি করে এত টাকা পরিমাণে টিবিল কিনছি, তাহলে আমার কি হলো, পোর্টফোলিও আবার সেম ভাবে রিব্যালেন্সিং হয়ে গেল। হুম। ওকে? হ্যাঁ। আচ্ছা, এভাবে করে প্রতিটা কোয়ার্টারের জন্য আমার সেম কাজ করতে হবে। আর আচ্ছা, এখন যখন যদি বাই দেখাই, করার বাই পরে দেখাই, তখন তখন যে বাই হচ্ছে যে যেমন আমি দেখ এখানে কি যত হচ্ছে, কম দাম আমার ওইটা স্টক কমে গেছে 47, হুম। ঠিক আছে? হুম। স্টক 47, তাহলে স্টক আমার কিনতে হবে, হুম। টিবিল বিক্রি করতে হবে। হ্যাঁ। আচ্ছা, তো স্টক কিনবো কোনটা, কোন স্টকটা কিনবো, আমি কিনবো হচ্ছে যেটার দাম একটু কম। সবচেয়ে, আচ্ছা প্রাইস তো দেয়া জানে না, কই গেল এই যে স্টকের কি 16 কোয়ার্টার, এটা প্রাইস না, এই যে প্রাইস, হুম। সবচেয়ে কম দাম কোনটা, সবচেয়ে কম দাম কোনটা দেখবো, সবচেয়ে কম দাম হচ্ছে আমার কোনটা দেখি, আমার লঙ্কা বাংলা ফিন আসছে, লঙ্কা বাংলা কি সবচেয়ে কম দাম? 2.2। হ্যাঁ। হ্যাঁ, লঙ্কা বাংলা সবচেয়ে কম দাম ছিল, তার মানে যেটা সবচেয়ে কম দাম সেটাকে আমি
কিনবো আর কি, তাহলে কি কিনবো। হবে, আমার সবচেয়ে বেশি শেয়ার কেনা হবে। হ্যাঁ। এটা রিজনটা কি? রিজনটা হচ্ছে আমি শেয়ার যদি এমনও তো হতে পারে এরপরের সেমিস্টারে আমার শেয়ার দাম বেড়ে গেছে, রাইট? হুম হুম যদি আমার একটা এক্সট্রা শেয়ার থাকে তাহলে আমার ততই বেশি বেনিফিট না? যত কম শেয়ার থাকবে তত কম বেনিফিট। তো আমি হুম চাবো যে যত কম, তাহলে স্ট্র্যাটেজিটা কি? আচ্ছা, স্ট্র্যাটেজিটা হচ্ছে যখন আমার সে বাই স্টক করতে হবে, এমন যদি হয় পোর্টফোলিওকে 50-50 করার জন্য, তখন আমি হচ্ছে সেই শেয়ারটা সিলেক্ট করবো যে শেয়ারটা হচ্ছে সবচেয়ে কম দাম। এখানে 21 টাকা, 21.2, যেটা হচ্ছে লঙ্কা বাংলা, হুম সেটাকে আমি সিলেক্ট করবো। আচ্ছা, তো সিলেক্ট করার জন্য তাহলে কি, আমি অ্যামাউন্টটা ক্যালকুলেট করবো সিমিলারলি, কতটুকু ডিফিসিয়েট হয়েছে, 50% মাইনাস 47%, কতটুকু হুম পরিমাণ আমার কিনতে হবে, টাইমস হুম কত টাকার, এই যে 19 লাখ না 99,000 টাকার এটা, হুম তো এতটুকু পরিমাণ আমার স্টক কিনতে হবে। তো আমার শেয়ারের দাম কত টাকা করে? 21 টাকা করে। তাহলে আমার স্টক পাইতেছে কত? 44,000 ডিভাইড বাই 21 হচ্ছে আমার 2,100টা শেয়ার আমি পাইতেছি হাতে। হুম। সেই অনুযায়ী আমার তাহলে কি এত টাকা পরিমাণ টিবিল বিক্রি করতে হবে, তা বাবা পোর্টফোলিও বানালে 50-50% চলে আসছে। এটাই তো বারবার করতে হইতেছে। আচ্ছা এই জন্য এটার নাম ছিল স্ট্যাটিক অ্যাসেট অ্যালোকেশন। আমি কোনো অ্যালোকেশন চেঞ্জ করতেছিলাম না, যা আছে তাই চলে যেতেছিল। বাট আচ্ছা এখানে আমি যেটা করছি, 50-50 রাখছি আমি সবসময়, ওয়েটটাকে সবসময় 50-50 রাখছি। এই, আচ্ছা। ওকে। হুম। তারপর হচ্ছে আমি কম্পারিজন গ্রাফ করছি, এই আর কিছু না। আচ্ছা, এটা তো গ্রাফের তো দরকার নাই, বা স্যার চাইছে। সেটাই। নেই, আল্লাহ হাফেজ, রাখলাম আমি তাহলে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ওকে, আল্লাহ হাফেজ, বাই। ওকে, আল্লাহ হাফেজ। বাই। আমি শেয়ার তাহলে অফ করতেছি।